তো ফেজ ভেলোসিটি এটা আমরা গত দিনে 4টা মিডিয়ামের ক্ষেত্রেই বের করছি। তো আবার এটা নিয়ে আসার কারণ কি? এটা আবার নিয়ে আসার কারণ হলো এটার সাথে আরেকটা ভেলোসিটি আছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে, সেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি। তো যাতে তুলনা করা যায় সহজে এজন্য নিয়ে আসা। তো ডেফিনেশনটা কি? যে ফেজ ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি at which a pure sinusoidal wave of a single frequency propagates through a medium. খুব ইজি যে একটা ওয়েভ যেই ভেলোসিটিতে প্রপাগেট করবে সেটাই হচ্ছে তার ফেজ ভেলোসিটি। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হলো একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির ওয়েভ হবে, মানে ওই যে ওয়েভটার ওইটার কয়টা ফ্রিকোয়েন্সি থাকবে? একটাই, কারণ একটা ওয়েভ একাধিক ফ্রিকোয়েন্সিতে চলতে পারে। বাট ফেজ ভেলোসিটি ইজ ফর জাস্ট a সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তারপর কি বলতেছে যে ইট রিপ্রেজেন্টস স্পিড এট হুইচ এ পয়েন্ট অফ কনস্ট্যান্ট ফেজ ট্রাভেলস। এটা আমি আগেও বলছি যে একটা কনস্ট্যান্ট ফেজ থাকে যেটা ট্রাভেল করে প্রত্যেকটা পয়েন্টে, ওইটাই হচ্ছে আসলে ফেজ ভেলোসিটি। তো সংজ্ঞা আসলে এইটা দিতে হবে আর কি। ঠিক আছে, সংজ্ঞাটা এই জন্য দেওয়া, এটা মুখস্থ রাখতে হবে। তো এখন এটা যে ইকুয়েশনটা ওটা যদি আমি একটু ডিরাইভ করি, ওইটার ইকুয়েশনটা কি কিরকম ছিল? ডিরাইভ কি করব? ডিরাইভ করার কারণ অলরেডি আমি এটা ডিরাইভ করে দিছি। যে এরকম ছিল যে আমাদের যদি আমরা একটা ওয়েভের ইকুয়েশন নিই, সেটা হচ্ছে ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা জেড, আর ধরলাম এক্স ডিরেকশনে অসিলেট করতেছে, তাহলে আমরা বলতাম যে এই জিনিসটা কনস্ট্যান্ট, যেহেতু এটা ফেজড, এটা কনস্ট্যান্ট ফেজ ট্রাভেল করবে প্রত্যেকটা পয়েন্টে, তো ওইটা কনস্ট্যান্ট। তাহলে এই ফেজটা হচ্ছে ফাই যদি ধরি সেটা হচ্ছে ওমেগা টি মাইনাস বিটা জেড। তারপর কি করতাম? এটাকে ডিফারেন্সিয়েট করতাম টি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ওমেগা ডি, এটা যেটা আসতো ওমেগা মাইনাস জেড বিটা ডিজেড ডিটি টু জিরো, যেহেতু এটা কনস্ট্যান্ট আমরা ধরছি, ফাইটাকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন জিরো আসবে। তো এখান থেকে আমরা ডিজেড বাই ডিটিটাই হচ্ছে আমাদের ফেজ ভেলোসিটি, কারণ এইটা ডিজেড বাই ডিটি এটাকে তো আমরা ফেজ ভেলোসিটি বললাম, যে যেই গতিতে প্রপাগেট করবে, যে ডিরেকশনে ওয়েভটা যাচ্ছে তার যে গতি, তাহলে গতি কি স্মরণ বাই তোর বেগ, কি বলে, সময়। তো সেটা কত আসছে? ওমেগা বাই বিটা। এইটা হচ্ছে ফেজ ভেলোসিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা আমাদের প্রত্যেকটা মিডিয়ামের ক্ষেত্রেই সত্য। এরপরে আমরা যদি পড়ি গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি কাকে বলে? What is group velocity? Velocity is the propagation of a single or wave packet that of comprises a group of, মানে আমি যদি বাংলা ভাষায় বলি যে আমাদের যে ওয়েভটা সেটা এবার একটা সিঙ্গেল ওয়েভ হবে না, এটা একাধিক ওয়েভ যারা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আছে, তারা একসাথে ট্রাভেল করতেছে। এরকম ভাবে চিন্তা করা যায় যে 4-5টা ওয়েভ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির একসাথে ট্রাভেল করতেছে। তো দূর থেকে দেখলে তারা যেই ইয়াতে যাবে, মানে যেই ভেলোসিটিতে যাবে, সেটা আসলে কি? সেটা আসলে গ্রুপ ভেলোসিটি। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, গ্রুপ ভেলোসিটি তাহলে সংজ্ঞাটাও খুব ইজি, যে গ্রুপ ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি অফ প্রপাগেশন অফ এ সিগন্যাল। এখানে সিগন্যাল কথাটা ইউজ করছে, সিগন্যাল অর ওয়েভ প্যাকেট। একটা সিগন্যাল বা একটা ওয়েভ প্যাকেটে একাধিক ওয়েভ থাকতে পারে, that comprises of that comprises a group of different frequencies. It is the speed at which the envelope of wave travels. ওকে, এটা ইজি আছিল, মানে এরকম ব্যাপার স্যাপার। এই যে এটা হচ্ছে ধরলাম প্যাকেটের মতো, এখানে অনেকগুলো ওয়েভ আছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে, এই সবগুলা ওয়েভ যেই ইয়াতে ট্রাভেল, এই পুরা জিনিসটা যে ইয়াতে, সরি, ইয়া হলো, এই পুরা জিনিসটা যে ইয়াতে ট্রাভেল করে, ধরলাম এই পুরা প্যাকেটটা ট্রাভেল করতেছে এইদিকে, তাহলে এর যে ভেলোসিটি। আচ্ছা, এর ভেলোসিটিটাকে ম্যাথমেটিক্যালি আমরা এইটা কিভাবে ডিফাইন করব? ভিজি দিয়ে, মানে গ্রুপ ভেলোসিটি। এবং এটা হবে, এটা এখানে এটার ইয়াটা কি? ফেজ ভেলোসিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ছিল ওমেগা বাই বিটা। সো এখানে যেহেতু অনেকগুলা ওমেগা আছে, মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সির প্রত্যেকটারে ওমেগা আছে, এবং অনেকগুলো ফ্রিকোয়েন্সির প্রত্যেকটারে বিটা আছে, ফেজ কনস্ট্যান্ট আছে, প্রত্যেকটারে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে। সো এখানে যেটা নিতে হবে, ডিফারেন্সটা নিতে হবে আর কি। তাহলে এখানে ডিটা
ডি ডি ওমেগা বাই ডি বিটা, এটা হচ্ছে বিটা, এটার কি বলে এটাকে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, ডি ওমেগা বাই ডি বিটা, ওটা একটা সিঙ্গেল আর এটা একাধিক, যেহেতু এর জন্য আমাদেরকে ডি ওমেগা ডি বিটা নিতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে রিলেশনশিপ বিটুইন গ্রুপ ভেলোসিটি অ্যান্ড হচ্ছে কি বলে এটাকে, ফেজ ভেলোসিটি, এর দুইটার মধ্যে সম্পর্ক কি। তো আমি যদি এখান থেকে আসি, গ্রুপ ভেলোসিটির সমান আমরা পড়লাম কি, ডি ওমেগা বাই ডি বিটা। ঠিক আছে, এটা আমরা যদি উল্টাই দিই, ডি নিচে আসবে ওমেগা, এখানে বিটাটা এরকম করে দেখলাম। তারপর আমরা ভি পি জানি, ভিপি হচ্ছে ওমেগা বাই বিটা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, বিটা ইজ ইকুয়াল টু লেখা যায় ওমেগা বাই ভিপি, 1 বাই গ্রুপ ভেলোসিটি ডি ডি ওমেগা, বিটার জায়গায় ওটা যদি বসাই দিই ওমেগা বাই ভি। তো এখন এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা অলরেডি ডিফারেন্সিয়েট করলে এই সম্পর্কটা চলে আসে কথা, ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে এখন। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করব, লেখা কি ঝাপসা আসতেছে, দাঁড়া তাহলে দেখি, দাঁড়া, একটু ওয়েট কর, আমি এটা ঠিক করতেছি। এখন দেখতো, এখন কি ঝাপসা আসতেছে, আচ্ছা তাহলে, শুরু করি, এখন যেহেতু ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে মানে এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো আর কি। ধর এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম ভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে যে ইউ বাই ভি সূত্র ফেলতে পারি, বা কোনটা ফেলবো, যে ওমেগা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 বাই ভিপি আসে, তাই না, ওমেগাটা ডিফারেন্সিয়েট করলে ডি ওমেগা, তাহলে এটা 1 বাই ভিপি। তারপর যদি ডিফারেন্সিয়েশনটা করি, তারপর ডিফারেন্সিয়েশনটা কেমনে হবে, এটা আর কি ডিফারেন্সিয়েট করতে হইতো তো, তাহলে মনে কর যে তারপর ডিফারেন্সিয়েশনটা কি হবে, এই যে মনে কর এটা আর কি, মনে ওই যে চেইন রুল ফেল, যে চেইন রুল বলতে কি, এটা হচ্ছে এই ওমেগাটা হচ্ছে ইউ, আর 1 বাই ভিপিটা এটা হচ্ছে ভি। তো ইউ কে রাখবো, ভি কে রাখে ইউ এর ডিফারেন্সিয়েট করলে, মানে ওমেগা ডিফারেন্সিয়েট করলে 1 বাই ভিপি। তারপর যদি আমি হচ্ছে ওই কি বলে ওমেগাটাকে রাখে দিই, প্লাস ওমেগাটাকে রাখে দিই 1 বাই ভিপি এর ডিফারেন্সিয়েট করি, তো ভিপি এর জায়গায় মনে মনে হচ্ছে এক্স, তাহলে 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ভিপি স্কোয়ার। আর এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা হবে ডি ভিপি বাই ডি, এরকম, এভাবে ডিফারেন্সিয়েশনটা আসবে। তাহলে এটা আসতেছে এরকম আসতেছে, ওমেগা বাই ভিপি স্কোয়ার টি ভিপি টি ওমেগা, মোটামুটি চলে আসছে। এখান থেকে যদি ইয়াটা কমন নিয়ে নি, হচ্ছে তোর ভিপিটা যদি কমন নিয়ে এখানে গুণ করে দিই, তাহলে এরকম কিছু একটা আসে। তো এইটাই সম্পর্ক আর কি, এটা দেখাইলে হবে, ভিপি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে যদি সম্পর্ক দেখে তাহলে এটাই দেখাইলেই চলবে। আচ্ছা, এরপরে সরি, এরপরে হচ্ছে কি রে, আরেকটা ছিল তো এখানে, এই যে এটা, তো রেজাল্ট অফ ইউজি, মানে ইউ লিখছি তো, যেহেতু ভি ভি দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, তাহলে ভি ভি এ দিই, ভিপি আর ভি জি, মানে হচ্ছে গ্রুপ ভেলোসিটি আর ভেলোসিটি কি বলে হচ্ছে ফেজ ভেলোসিটি যদি গুণ করিস, তাহলে সেটার রেজাল্টটা কত আসবে, সেটার রেজাল্ট আসবে সি স্কোয়ার, সি স্কোয়ার।
মানে সি মানে কি, আলোর বেগের স্কোয়ার। তাহলে এইটার যেটি প্রতিপাদনটা, এটা একটু এটা প্রতিপাদনটা সহজ, এটা এইভাবে এখান থেকে করা যায়। ওমেগা স্কোয়ার এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে এটা হচ্ছে এরকম বিটা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোর বিটা স্কোয়ার সি স্কোয়ার ওমেগা সি স্কোয়ার। এই ওমেগা সিটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। এটা কই থেকে আসলো এটা জানার দরকার নেই। তো এইটারে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এই রেজাল্টটা পাই যাব, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে এই রেজাল্টটা পাওয়া যাবে। তো এটা ডিফারেন্সিয়েট করলে 2 ওমেগা, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাই এটা হবে 2 ওমেগা ডি ওমেগা বাই ডি বিটা, এটা হবে 2 বিটা সি স্কোয়ার, আর এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে 2 2 কাটে, তাহলে ওমেগা বাই বিটাটা এইভাবে লিখলাম, আর ডি ওমেগা বাই ডি বিটাটা এইভাবে লিখলাম, এখানে হচ্ছে সি স্কোয়ার। তো ওমেগা বাই বিটাটা ছিল ফেজ ভেলোসিটি, আর ডি ওমেগা বাই ডি বিটাটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, এটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে। এরকম। এরপর ডিফারেন্স বিটুইন ফেজ ভেলোসিটি এন্ড গ্রুপ ভেলোসিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। তো ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা সুন্দর করে লেখা আছে, জাস্ট পড়লেই বোঝা যাচ্ছে। যে প্রথমে যদি সংজ্ঞাটা দিতে হবে, দ্য ভেলোসিটি অফ এট হুইচ, দুইটারই সংজ্ঞাটা দিয়ে দিল। তারপর দুইটারই হচ্ছে ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তারপর প্রথমটা ফেজ ভেলোসিটিটা কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মুড। এটা কি ফ্রিকোয়েন্সির উপর আহ, আহ, নির্ভর করতেছে না, এটা বলছে। আর এটা কি বলছে, ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মুড। আচ্ছা, কি আমার কি নেট চলে গেল? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এইটা জাস্ট পার্থক্যটা, যে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে পার্থক্য। প্রথমে ডেফিনেশন দিবি, তারপর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দিলি, তারপর কি বললি, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দি ফ্রিকোয়েন্সি অফ দ্য মোড, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ এই যে ফেজ ভেলোসিটির এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু সি সি আসতেছিল, তাই না। আর এটা ডিপেন্ড করে, এটা আর কি ডিপেন্ড করে, আর কি represents the speed of a single frequency component represents the speed of a overall signal. সিম্পল, এটা পরীক্ষায় আসলে এই পার্থক্যগুলো লিখলেই হবে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমরা গত দিনে হচ্ছে তোর চারটা মিডিয়ামের জন্য কিছু জিনিস বের করছিলাম। কি কি বের করছিলাম, আলফা বিটা, তারপর হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স, ফেজ ভেলোসিটি, মোটামুটি চারটা জিনিস। আর আরেকটা যদি অ্যাড করি সেটা হচ্ছে লস টেনজেন্ট সবার জন্য সেমই আসলে। তো এগুলো আমরা বের করছিলাম, লস টেনজেন্টের ভ্যালু ইত্যাদি ইত্যাদি। তো এখন ফ্রি এই সেম প্রতিপাদনগুলো আমি আজকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। গতদিনে যেভাবে দেখাইছি সেটা সেভাবে করলে কোনো সমস্যা নেই, আজকে আমি একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। ওইটাই আর কি, এটুকুই পার্থক্য। তো আজকের গুলো একটু মোর ইজিয়ার, গতদিনের গুলো একটু কঠিন ছিল, আজকের গুলো একটু সহজ। কুইকলি আমরা করে ফেলবো। ফ্রি স্পেসের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বের করব, মেনলি আমরা এই পুরো ইয়াতে আমরা চারটা জিনিস বের করব, পাঁচটা জিনিস বের করব, গামা, আলফা, বিটা, ইন্টেন্সিং ইম্পিডেন্স, আর হচ্ছে ফেজ ভেলোসিটি। এগুলো বের করলাম, কয়টা হলো? পাঁচটা হলো। তো প্রথমে আমরা যদি গামার কথা আসি, ফ্রি স্পেসের ক্ষেত্রে এমনি নর্মালি গামার যে ভ্যালুটা আমরা পড়ি সেটা হচ্ছে জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন, ঠিক আছে। এগুলো মুখস্থ রাখতে হবে। এখন আমরা জানি ফ্রি স্পেসের ক্ষেত্রে কি হয়, ফ্রি স্পেসের ক্ষেত্রে এই জিনিসটার মান কি হয়ে যায়, জিরো হয়ে যায়, অর্থাৎ ফ্রি স্পেসের কন্ডাক্টিভিটি জিরো। তাই যদি হয় তাহলে আমাদের গামাটা কি হয়ে যাচ্ছে, ডাইরেক্ট লিখে দিই। এটা যদি জিরো হয় তাহলে জে স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ নট মিউ আর এপসাইলন, তাহলে কি হয়ে যাবে, জে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন, ঠিক আছে। এটা আসতেছে, তাহলে এটা গামার ভ্যালু ফ্রি স্পেসে। এরপরে আমরা যদি আলফার ভ্যালু চিন্তা করি, আমরা জানি আলফার ভ্যালু ফ্রি স্পেসের ক্ষেত্রে জিরো হয়, ফ্রি স্পেসে আলফা ভ্যালু জিরো হয়, মানে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট জিরো, কোনো অ্যাটেনুয়েশন হবে না, কারণ ফ্রি স্পেসে কোনো অ্যাটেনুয়েশন হয় না। আচ্ছা, তাহলে বিটার ভ্যালুটা কি আসবে তাহলে, আমরা জানি আলফা কি বলে, গামা সমান আলফা প্লাস জে বিটা, তাই না। দ্যাট ইজ ইকুয়াল টু জে ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। তাহলে আলফার ভ্যালু তো জিরো, তাহলে বিটার ভ্যালু কত আসতেছে, ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। তাহলে এটা বিটার ভ্যালু পাই গেলাম। আর এখানে আমরা
আলফা ভ্যালু পাই গেলাম। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমরা প্রতিপাদন করে আসছি গতদিনে, জাস্ট আমি অন্যভাবে দেখাচ্ছি। তা আলফা বিটা গামা বের হয়ে গেছে, ইন্টেন্সিং ইম্পিডেন্স আমরা বের করে ফেলি। ইন্টেন্সিং ইম্পিডেন্সের সূত্রটা জানি কি ছিল, ইন্টেন্সিং এর ইম্পিডেন্সের সূত্রটা, মেইন সূত্র যদি আমরা চিন্তা করি, সেটা ছিল ইটা ডিভাইডেড বাই জে ইন্টেন্সিং ইম্পিডেন্স, তাই না, জে ওমেগা মিউ বাই গামা, এটা ছিল। তো এখান থেকে গামার ভ্যালুটা যদি এখানে বসাই, গামার ভ্যালু এখানে জে, তাহলে একবারে করি, গামার ভ্যালু বসালে জে জে কাটা যাবে আর কি ওমেগা কাটা যাবে, তাই না? তাহলে উপরে কত থাকতেছে, উপরে থাকতেছে মিউ আর নিচে থাকতেছে মিউ এপসাইলন, একবারে করলাম। তাহলে কি আসতেছে, মিউ বাই এপসাইলন। এখন যেহেতু এটা ফ্রি স্পেসে আমরা জানি মিউ নট হয় আর এপসাইলন নট হয়, তাহলে এটা জাস্ট সিম্পলি মিউ নট বাই এপসাইলন নট আসবে। ঠিক আছে, মিউ নট বাই এপসাইলন নট আসবে, এবং সেটার ভ্যালু আমরা বেরও করছি, সেটা কত, 120 পাই, অর আমরা বলবো 377, যেহেতু ইম্পিডেন্স তাহলে ওহম, এবং এটার কোনটা 0 ডিগ্রি, কারণ এটা সম্পূর্ণ রিয়াল একটা ভ্যালু। আর যদি ফেজ ভেলোসিটিটা বের করি, ভিপিটা কত আসবে, ওমেগা বাই বিটা, প্রত্যেকটা মিডিয়ামের জন্য। তাহলে ওমেগা থাকুক, বিটার ভ্যালু কত বের করছি, ওমেগা রুট ওভার মিউ নট এপসাইলন নট। অ্যাকচুয়ালি এখানে আমি ওমেগা রুট ওভার মিউ নট এপসাইলন নট করে দিলাম, কারণ যেহেতু ফ্রি স্পেস, এখানে মিউ নট থাকবে আর এপসাইলন নট হবে। ঠিক আছে, নট হবে শুধু। তাহলে এইটার ভ্যালু কিন্তু আমরা বের করছিলাম, রুট ওভার মিউ নট ইন্টু এপসাইলন নট, এটাকে আবার 1/c লেখা যায়। তাহলে আমরা বিটার ভ্যালুটা 1 বাই ওমেগা বাই সি ও লিখতে পারি। ঠিক আছে, আরে কি রে, সি, কারণ এই যে ভ্যালুটা মিউ নট এপসাইলন নট, এটা মুখস্থ রাখতে হবে এখন, এটা হচ্ছে 1/c এর সমান। আচ্ছা, তাহলে এইখানেও তাহলে ওমেগা ওমেগা কাটা যায়, তাহলে সিম্পলি এটা সি আসবে, তাহলে ভিপিটা সি আসবে ফ্রি স্পেসের ক্ষেত্রে, এবং ওটা আসার কথা। তাহলে ভিপি বের করলাম, ইম্পিডেন্স বের করলাম, আর আর কি, মোটামুটি এগুলাই এগুলাই। আর কি বলতে পারে, লস্ট এনজিন এটার ক্ষেত্রে কত হবে, ফ্রি স্পেসের ক্ষেত্রে লস্ট এনজিন যদি আমরা বের করি, দ্যাট ইজ গামা বাই ওমেগা এপসাইলন। তো গামার ভ্যালু কত, 0। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে লস্ট এনজিনটা আসলে 0 আসবে, তাই না, দ্যাট ইজ টেন থিটার ভ্যালু আর কি, 0 ফ্রি স্পেসে। হুম, এটাই তো। তাহলে এরপরে লস, আচ্ছা, এরপর হচ্ছে আমরা লস লসলেস মিডিয়াম যদি নিয়ে চিন্তা করি, লসলেস মিডিয়াম, তো লসলেস মিডিয়ামের ক্ষেত্রে জাস্ট এই পুরা চিত্রটাই আসবে। আহ, তো এই চিত্রটাই আসবে, তো আমি জাস্ট এটা একটু কপি করব। এটা জাস্ট কপি করলে হয়ে যাচ্ছে। এখন কোথায় চেঞ্জ আসবে, যেহেতু লসলেস মিডিয়াম বলছি, তো লসলেস মিডিয়ামের ক্ষেত্রে, আমরা জানি লসলেস এবং ফ্রি স্পেসের মধ্যে খুব একটা পার্থক্য নেই। কোথায় পার্থক্য আছে লসলেস এবং ফ্রি স্পেসের মধ্যে, সেটা হলো, আমি যদি এটাকে একটু লসলেস লিখে দিই, টু হচ্ছে লসলেস, সেক্ষেত্রে পার্থক্যটা আসতেছে হলো, এটার ক্ষেত্রে গামার ভ্যালু 0 আসবে, জাস্ট এদের ক্ষেত্রে যেটা মিউটা আছে সেটা হবে মিউ নট ইন্টু মিউ আর, থাকবে, এটার একটা মিউ আর ভ্যালু থাকবে, অর্থাৎ এটার মিউ আর থাকবে। তারপর এটার কি থাকবে, এটার হচ্ছে এপসাইলন, এপসাইলন নট ইন্টু এপসাইলন আর হবে, অর্থাৎ এটার মিউ আর এর ভ্যালু একটা থাকবে, আর এপসাইলন আর এর একটা ভ্যালু থাকবে, এবং এগুলো নট ইকুয়াল টু 1 হবে। অ্যাকচুয়ালি আমি নট ইকুয়াল টু 1 দিলাম, হ্যাঁ, নট ইকুয়াল টু 1ই হবে। তবে দেখা যায় কি, বেশিরভাগ লসলেস মিডিয়ামের ক্ষেত্রে এগুলো নন ম্যাগনেটিক হয়, নন ম্যাগনেটিক হলে মিউ আর এর ভ্যালুটা 1 হয়। তো লসলেস যদি বলে, তাহলে মিউ আর এর ভ্যালুটা 1ই ধরা যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে লসলেস যেই মিডিয়াম গুলো হয় সেগুলো হয় নন ম্যাগনেটিক। তো নন ম্যাগনেটিক যেহেতু হয়, তো নন ম্যাগনেটিক যেহেতু হয়, তাহলে মিউ আর এর ভ্যালুটা কত আসবে, মিউ আর এর ভ্যালুটা আসবে, সিম্পলি মিউ আর এর ভ্যালুটা আসবে 1। তবে এপসাইলন আর টা 1 হবে না, কিন্তু যদি 1 হয়ে যায় তাহলে তো এটা ফ্রি স্পেস হয়ে গেল, তাই না, তো সেটা হবে না। তাহলে সূত্রগুলো সব আগের মতোই,
সূত্রগুলো সব আগের মতোই। তাহলে গামার ভ্যালুটা যা অ্যাজ ইট ইজ এটাই আসবে, যে ওমেগা মিউ এপসাইলন। অ্যাকচুয়ালি ফ্রি স্পেসের ক্ষেত্রে গামার ভ্যালুটা যেটা আসতো সেটা হচ্ছে মিউ নট দেওয়া লাগতো, তাই না? মিউ নট এপসাইলন। বাট এটার ক্ষেত্রে মিউ এপসাইলন। আলফার ভ্যালু এটার ক্ষেত্রে 0 আসবে, বিটার ভ্যালু আসবে মিউ মিউ ইন্টু এপসাইলন এটাই। তারপর এটা যদি ফার্দার কাজ করা যায় তাহলে এরকম হবে কিছু একটা, মিউ আর এপসাইলন আর। তাহলে বিটার ভ্যালুটা আসবে ওমেগা রুট ওভার মিউ নট এপসাইলন নট। তো আমরা যদি মিউ নট এপসাইলন নটটাকে ভাঙে দিই তাহলে এরকম করে লিখতে পারি। তারপর এই জিনিসটাকে লেখা যায় ওমেগা বাই সি, তার সাথে আমাদের মিউ আর ইন্টু এপসাইলন আরটা গুণ হবে। আর ইটার ভ্যালুটাও সেম এটাই আসবে যেটা লিখছি। তাহলে এখানে যেটা হবে, এখানে কোথায় চেঞ্জ আসবে, চেঞ্জটা আসবে জাস্ট এই জায়গাটাতে, এই যে রুট ওভার মিউ নট এপসাইলন নট। এটা রুট ওভার মিউ বাই এপসাইলন, এটাকে লেখা যায় মিউ বাই এপসাইলন আর, মিউ আর এপসাইলন আর ইন্টু মিউ নট এপসাইলন নট। তো মিউ নট এপসাইলন নট এর ভ্যালুটা আমরা জানি 120 পাই হয়। তো সেখান থেকে আমরা সূত্রটা কি লিখতে পারি লসলেস এর জন্য, সেটা লিখতে পারি 120 পাই রুট ওভার মিউ আর বাই এপসাইলন আর অর 377 রুট ওভার মিউ আর বাই এপসাইলন আর। এবং ফেজ ভেলোসিটি যেটা আসবে ওমেগা বাই পিটা। তাহলে এখানেও কোথায় পার্থক্য হবে, জাস্ট এখানে নট গুলো থাকবে না, এখানে মিউ নট আর মিউ আর এপসাইলন থাকবে। তো মিউ আর এপসাইলনটাকে আবার কি লেখা যায়, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ওমেগা বাই রুট ওভার মিউ আর মিউ মিউ নট এপসাইলন এপসাইলন নট এপসাইলন আর। তো 1 বাই, এটাকে বাইর করে যদি নিয়ে আসি এপসাইলন আর, তাহলে এই জিনিসটা থাকে। তো এটা মানে কি আলোর বেগ, তাহলে সি বাই রুট ওভার মিউ আর এপসাইলন আর, দ্যাট ইজ হচ্ছে ভিপি। ঠিক আছে, তাহলে সেম হচ্ছে ফ্রি স্পেসের মতোই। ফ্রি স্পেস আর লসলেস এর মধ্যে খুব একটা পার্থক্য নাই, জাস্ট ওই মিউ আর, লসলেসে মিউ আর এপসাইলন আর থাকবে, আর ফ্রি স্পেসের ক্ষেত্রে ওগুলো থাকবে না, এটুকুই পার্থক্য। কারণ দুটার ক্ষেত্রে গামার ভ্যালু যেটা, সরি কন্ডাক্টিভিটি যেটা 0। আর যদি আমি বলি এখানে ইয়ার কথা, লস টেনজেন্টের কথা, লস টেনজেন্ট মানে আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু গামা বাই ওমেগা ওমেগা এপসাইলন, তাই না? তো তাহলে গামা ভ্যালু তো যদি 0 হয়ে যায় তাহলে টেন থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 0। এরপরে দুটো মিডিয়াম হয়ে গেল আমাদের। আচ্ছা লসলেস মিডিয়ামই তো পড়ে ফেললাম। এরপর হচ্ছে গুড কন্ডাক্টর বা গুড কন্ডাক্টর, বা আমি এখানে গুড কন্ডাক্টর লিখলাম, গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টর, তো গুড কন্ডাক্টরের ক্ষেত্রেও ওই আর কি, এটাই যে বলছে যে শো দ্যাট ইন গুড কন্ডাক্টর ই লিডস এইচ বাই 45 ডিগ্রি। এখানে কিছুই করতে হবে না, আসলে ইটার ভ্যালুটা বের করতে হবে। ইটার ভ্যালুটা বের করতে পারলে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিতে পারবো। এই জন্য আসলে গুড কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা সবগুলো এখন প্রমাণ করতে করতে আসি। প্রথম হচ্ছে গামার ভ্যালু যদি বলি, গামার মেইন সূত্রটা যেটা সেটা হচ্ছে জে ওমেগা মিউ সিগমা বাই জে ওমেগা এপসাইলন, এটা সূত্র। তো এখন আমরা জানি গুড কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এই যে সিগমাটা অর্থাৎ কন্ডাক্টিভিটিটা এটা অসীম হয়, অনেক বড় মান। তো অনেক বড় মান হলে এই জিনিসটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এই জিনিসটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা আসলে যেটা লিখতে পারি, সরি আমি বোধহয় একটু ভুল লিখলাম, এইখানে ভুল লিখছি, জে ওমেগা এপসাইলন হবে। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট ভ্যালুটা লিখতে পারি জে ওমেগা মিউ গামা, তাই না? যেহেতু অনেক বড় মান এটাকে আসলে গামায় লেখা যায়, গামায় লেখা যায় এই যে। সো ওকে, এটা আসলে গামার ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে এরপরে হচ্ছে আমরা যদি বের করি, হচ্ছে কি আছে, গামার ভ্যালু বের করছি, এরপর আলফার ভ্যালুটা বের করি। আলফার ভ্যালুটা কত আসবে, আলফা আর বিটার ভ্যালু আমরা জানি আলফা আর বিটার ভ্যালু সমান আসে দুইটা ক্ষেত্রে। তো আমরা বের করে ফেলি, কিভাবে বের করব, হ্যাঁ এভাবে বের করা যায় যে এটা যদি স্কোয়ার করে দিই, আলফা স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, স্কোয়ার করব না, স্কোয়ার করার দরকার নেই। এইটাকে আমরা যেটা করতে পারি, এটা এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার, তাই না? এটা একটা কমপ্লেক্স নাম্বার।
তো এটাকে যদি আমরা ইয়াতে ফর্মে লিখি, কিভাবে লিখবো? এটাকে আমরা যদি আলফা প্লাস জে বিটা আকারে লিখতে চাই, ঠিক আছে, তাহলে এটা কিভাবে লেখা যায়? তো আমরা যদি এটাকে কনভার্ট করি আর কি, এটাকে যদি কনভার্ট করি আলফা প্লাস জে বিটা, মানে এটাকে যদি কনভার্ট করি এ প্লাস জে বি আকারে বা এ প্লাস আই বি আকারে, তাহলে এটা কিরকম হবে? তাহলে সেটা কনভার্ট করার জন্য আমরা যেটা করতে পারি, একটা কাজ করি, এইটার আমরা আর বের করব, এইটার আর থিটা বের করব, এভাবে করি আগে। তো এটা যদি আর বের করি, তো এই আর আর থিটা বের করা কিন্তু আমি গত ক্লাসে শিখাইছি, সো এটা আমি আর শেখাচ্ছি না এখন। তো এটা কি হবে, আরটা যদি বের করি তাহলে সিম্পলি আরটা হবে রুট ওভার মিউ, মানে এটার যে মডুলাস ভ্যালুটা সেটা হবে মিউ সিগমা, এবং এটা যে কোণটা যদি বের করি এটা 45 ডিগ্রি আসবে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে আমরা যদি আর থিটাটাকে ইয়া করে লিখি, এ প্লাস আইবি আকারে লিখি, তাহলে সেটা হবে এরকম করে। যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে। এটা মানে আরো যদি আমি সহজ করে বলি, তাহলে মনে মনে চিন্তা কর যে এখানে একটা ওয়ান গুণ আছে, তাহলে এই জিনিসটাকে যদি আর থিটাটাকে যদি এ প্লাস আইবি আকারে লিখে, তাহলে এইটা লেখা যায়, এটা ক্যালকুলেটরও করা যায়। তাহলে এটা লিখলাম, তাহলে গামার ভ্যালুটা দেখতে কিরকম হচ্ছে, রুট ওভার এই যে রুট টুটা যদি ভিতরে আহ লিখি, তাহলে এরকম করে আসবে, ঠিক আছে। তারপর আমরা কি জানি, আলফা প্লাস বিটা জে, এটা মানে কি? এটা মানে হচ্ছে গামা, তাহলে এটা আসতেছে এটা শুন, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের আলফা আর বিটার ভ্যালু আসলে সমান, ওখান থেকে দ্যাট ইজ রুট ওভার ওমেগা মিউ গামা বাই 2, বা এটাকে আমরা লিখতে পারি ওমেগাটার ভ্যালু যদি 2 পাই এফ বসাই দিই, তাহলে এটাকে লেখা যায় পাই এফ মিউ গামা, আলফা বিটার ভ্যালু বের হয়ে গেছে। এরপর ইন্ট্রিনসিক ইম্পিডেন্স দ্যাট ইজ ইটার ভ্যালু, এটা কত আসবে? এটা আমরা জানি যে এটার সূত্রটা জে ওমেগা মিউ বাই গামা। তো গামার ভ্যালু যদি ওখানে বসাই দিই, একবারে বসাই দিই, এই যে গামার ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে কত আসবে? এখানে রুট ওভার যদি বসাই দিই, তাহলে ভ্যালুটা আসতেছে, একবারে যদি করি না, একবারে না করি, একটু বসাই দিই, তাহলে এটা কত আসে? এটা আসতেছে, এখন সেম আমি যদি এটাকে ইয়া করি, এটা আর থিটা আকারে প্রকাশ করতে চাই, তাহলে এটা যে আর এর ভ্যালু সেটা গতদিন আমি দেখাইছি কিভাবে বের করতে হয়। তো এটা আর এর ভ্যালু হচ্ছে ওমেগা মিউ, আর না পারলে সমস্যা নেই, মুখস্থ করে বসাই দিব, ঠিক আছে, মিউ বাই সিগমা 45 ডিগ্রি, এটা আসবে। তো এটা আসলো আহ, আমি আসলে কন্টিনিউ করে গেছিলাম, এটা হচ্ছে রুট ওভার ওমেগা মিউ বাই গামা 45 ডিগ্রি, এবং এটাই আসার কথা, এটা আমরা গতদিনে এটাই হয়তো বের করছিলাম। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল যে শো দ্যাট ইন গুড কন্ডাক্টর ই লিডস বাই এইচ দ্যাট ইজ 45 ডিগ্রি, জাস্ট আমাদের ইটাটার ভ্যালু বের করতে হইতো, জাস্ট যেটা আমরা বের করে ফেলছি। এটার ভ্যালু হচ্ছে রুট ওভার ওমেগা মিউ বাই সিগমা, আর এটার কোনটা মানে থিটা, এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা জাস্ট ওই যে প্রশ্নটার অ্যান্সার যদি করি, প্রশ্নটার অ্যান্সার এটা কিভাবে করা যায়, যে আমরা বলবো যে আচ্ছা, ই হচ্ছে আমাদের কি, ই হচ্ছে ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ধরলাম কস ওমেগা টি মাইনাস বিটা জেড এ এক্স ডিরেকশন। তাহলে এই যে এইচটা যেটা আসবে সেটা হবে ই নট ডিভাইডেড বাই ইটার যে ভ্যালুটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা জেড থিটা ইটা। এটা আমরা সূত্র গত দিনে পড়ছি। তো এখন জাস্ট এখানে যদি বসাই দিই, দ্যাট ইজ ই নট, ইটার যে ভ্যালুটা সেটা হচ্ছে রুট ওভার ওমেগা মিউ বাই সিগমা
e to the power minus alpha z cos omega t minus beta z থিটা এটা হচ্ছে 45 ডিগ্রি আর ay। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে দেখেন যে এইখান থেকে আমরা যদি ইকুয়েশন নাম দিই, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আমরা বলবো যে 1 আর 2 থেকে স্পষ্ট যে ইটা এইচ কে লিড করে গুড কন্ডাক্টরে, কারণ ইটাটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, এবং এগুলোর বিস্তারিত কথা আমি গত দিনে বলছিলাম। সো এটা প্রশ্নের অ্যান্সার এরকম হবে। তো তাহলে আজকে যেটা করছি গত দিনের পড়াই, জাস্ট আজকে একটু নতুন করে আমি বললাম। তো আর একটা হচ্ছে লসি মিডিয়াম, যেটা সেটা হচ্ছে সবচেয়ে কঠিন, সেটা সূত্রগুলো কঠিন। তো সেটার জন্য যা গতদিনে করছি সেটাই করতে হবে, সেটার কোনো শর্টকাট নেই। এইগুলো শর্টকাট যেহেতু আছে এই জন্য আমি দেখাই দিলাম। আচ্ছা, এরপর এই যে স্লাইডটা, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডটা বলা যায় অনেক খুব ইম্পর্টেন্ট এই পুরো চ্যাপ্টারে, কারণ এই স্লাইডের জিনিসগুলো যদি আমি পড়তে পারি তাহলে সব কিছু হয়ে যাবে। কারণ এখানে আমি চেষ্টা করছি সবগুলা সূত্র একসাথে মার্চ করে দেওয়ার, আলফার মান, বিটার মান, ইটার মান, গামার মান, টেনজেন্ট, লস টেনজেন্ট, ওটারও মানটা বসাই দিই অ্যাকচুয়ালি। টেন থিটা লস টেনজেন্ট যেটা, এটা হচ্ছে গামা বাই ওমেগা এপসাইলন, দ্যাট ইজ ইটা ডাবল প্রাইম বাই ইটা জেসি বাই জেডি। তাহলে এখানে একটু ওভারভিউ দিয়ে দিই, এটা এই স্লাইডটা কি কি করতেছে আমাদেরকে। আচ্ছা, হ্যাঁ আমি আমি বললাম যে আমি পড়াই গেছিলাম আর কি, আমি অনেকটাই চলে আসছি। আচ্ছা, তো যেটা আর কি এই স্লাইডে প্রথমে এই স্লাইডটাতে যেটা করা হয়েছে যে লসি মিডিয়াম, লসলেস মিডিয়াম, ফ্রি স্পেস, কন্ডাক্টর, প্রত্যেকটা ক্ষেত্রে আলফার ভ্যালু, তারপর হচ্ছে বিটার ভ্যালু, গামার ভ্যালু, ডেল্টা, সবকিছু একসাথে মার্চ করে দেওয়া আছে। তো এই স্লাইডে যতগুলো সূত্র আছে সবগুলো মুখস্থ লাগবে, নাহলে অঙ্ক টঙ্ক করা যাবে না। ঠিক আছে? তো আমরা যা যা প্রতিপাদন করে আসছি সবগুলো এখানে দেওয়া আছে, সূত্রগুলো আর কি একসাথে মার্চ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটুকুই আর কি। মানে লসের জন্য আলফার ভ্যালু এটা, ঠিক আছে, আর তারপর হচ্ছে বিটার ভ্যালু এটা, ইটার ভ্যালু এটা, আর হচ্ছে গামার ভ্যালু এটা। তারপর হচ্ছে লসলেস এর জন্য এরকম এরকম করে জাস্ট যেগুলো আমরা প্রতিপাদন করছি ওগুলো এখানে লিখে দেওয়া আছে। এরপর রাইট ডাউন দা প্রপার্টি অফ লসি, কি বলছে, রাইট ডাউন দা প্রপার্টিস অফ, মানে যে যে চারটা মিডিয়াম আছিল সেই মিডিয়াম গুলোর আমাদের প্রপার্টি গুলো লিখতে বলছে। লসলেস, এখানে চারটা না, এখানে অ্যাকচুয়ালি আছে কয়টা, লসলেস, লসি, পারফেক্ট, কন্ডাক্টিং মিডিয়াম। লসলেস, লসি, পারফেক্ট কন্ডাক্টিং, তাহলে ফ্রি স্পেসটা নাই আর কি। তো যাই হোক, এগুলা পড়লেই বোঝা যাচ্ছে। প্রপার্টিস অফ যদি লসলেস মিডিয়াম বলি, লসলেস মিডিয়াম, তাহলে ইএম ওয়েভ ট্রাভেলস এট এ লাইট ভেলোসিটি। আমরা জানি লসলেস মিডিয়ামে যেটা হয় লাইটের ভেলোসিটিতে সে ট্রাভেল করে। নো অ্যাটেনুয়েশন অফ দ্য ওয়েভ ইজ অকার্ড, কারণ আলফার ভ্যালুটা জিরো হয়। অ্যাজ ইন্টেন্সিং ইম্পিডেন্স ইজ রিয়াল, আমরা জানি ইন্টেন্সিং ইম্পিডেন্সটা রিয়েল আসছিল, তাই না? লসলেস এর ক্ষেত্রে আমরা যদি সূত্রগুলোও দেখি যে লসলেস এ ইন্টেন্সিং ইম্পিডেন্স কত আসছে, এই যেটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা রিয়েল ভ্যালু, এটা কোনো ইয়া নাই, ইমাজিনারি পার্ট নাই। তাহলে যেটা হবে ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক উইল ফিল্ড উইল বি ইন ফেস। ভেরি গুড, এগুলো খুবই বলা যাচ্ছে। ওকে 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 ওকে। ইন্টেন্সিং ইম্পিডেন্স যদি আমরা বের করি, ইন্টেন্সিং ইম্পিডেন্স ইন লসলেস মিডিয়াম ইজ লেস দ্যাট অফ ফ্রি স্পেস। এটা কি বলছে? কারণ আমরা জানি যে ইন্টেন্সিং ইম্পিডেন্সের যে ইয়াটা সেটা হচ্ছে 120 পাই রুট ওভার মিউ আর বাই এপসালন আর হয়। তো এই যে কোয়ান্টিটিটা, এটা তো ফ্রি স্পেসে ইন্টেন্সিং ইম্পিডেন্স দ্যাট ইজ ফিক্স 120 পাই, কিন্তু এটার সাথে যদি এইটা গুণ করি, এবং এটা একটা ডেসিমাল ভ্যালু, ডেসিমাল, ডেসিমাল বলতে দশমিক সংখ্যা আর কি, দশমিক। তো এটা যদি গুণ করে দিই তাহলে কিন্তু ইম্পিডেন্সটা কমে যাবে। তো এটাই বলছে। সো চারটা জিনিসই খুবই স্পষ্ট। প্রপার্টিস অফ লসি মিডিয়াম, তাহলে কি বলছে, ইএম ওয়েভ ট্রাভেলস এট লাইট ভেলোসিটি। আচ্ছা, এখানেও লাইট ভেলোসিটিতে ট্রাভেল করে। অ্যাটেনুয়েশন অফ দ্য ওয়েভ ইজ অকার্ড, হ্যাঁ, কারণ এখানে আলফার একটা ভ্যালু যেহেতু আছে অ্যাটেনুয়েশন তো হবে। এবং ইন্টেন্সিং ইম্পিডেন্সটা যেটা, দ্যাট ইজ থিটা, এটা সেটা কতটুকু কত হবে, 0 থেকে 45 ডিগ্রির মধ্যে হবে। এবং আমরা জানি যে লসলেস এর ক্ষেত্রে বা লস, সরি, লো লস বা লসের ক্ষেত্রে, লো লস বা লসের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা ল্যাক্স ইলেকট্রিক ফিল্ড।
ম্যাগনেটিক ফিল্ডটা, কারণ স্বাভাবিকভাবে এটা যদি পজিটিভ ভ্যালু আসে, মানে থিটা ইটার ভ্যালুটা যদি পজিটিভ হয়, মানে গ্রেটার দেন 0 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি ই লিডস লিডস এইচ, এটা আমরা গত দিনে পড়ছি। এটা যদি লেস দেন 0 ডিগ্রি হইতো তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ডটা লিড করতো। তারপর হচ্ছে পারফেক্ট কন্ডাক্টর। পারফেক্ট কন্ডাক্টরে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি ভ্যানিশ। আচ্ছা, এটা একটু একটু হয়তো বুঝে যাবে না। তারপর কি বলছে, electromagnetic field must vanish. The electromagnetic field experiences significant attenuation as it propagates. Phase velocity is the frequency dependent in conducting medium. Magnetic field lags electric field by 45 degree. আমরা দেখলাম গুড কন্ডাক্টরের ক্ষেত্রে, যেটা দেখলাম যে গুড কন্ডাক্টরে থিটা ইটার ভ্যালু কত বের করলাম, 45 ডিগ্রি। থিটা ইটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে কি বলছে, ম্যাগনেটিক ফিল্ড লেগস, হ্যাঁ ঠিক আছে, থিটা ইটার ভ্যালু যেহেতু 45 ডিগ্রি, তাহলে ইটা লিড করবে, তাহলে ই লিডস এইচ বাই 45 ডিগ্রি। এখন এই কথাটা কি বলছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি ভ্যানিশ, মানে যেটা হয় যে আমি যদি পারফেক্ট পারফেক্ট কন্ডাক্টর নিই, তাহলে এক সময় দেখা যাবে যে ওই যে অ্যাটেনুয়েট হইতে থাকবে, মানে অ্যাটেনুয়েশন যেহেতু আছে, আলফার একটা ভ্যালু এখানে আছে, তাহলে একসময় অ্যাটেনুয়েশন হইতে হইতে ওই ওয়েভটা, মানে অ্যাটেনুয়েশন হচ্ছে মানে কি, এই যে ইটা আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতে করতে করতে একদম ভ্যানিশ হয়ে যাবে, এটাই বলছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মাস্ট ভ্যানিশ। তো প্রত্যেকটাই আলোচনা করে দেওয়া হলো, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে এরপরে পয়েন্টিং ভেক্টর চলে আসলো। এরপরে তো আমরা অন্য কিছু পড়ছিলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে অ্যাকচুয়ালি, তারপর আমরা পয়েন্টিং ভেক্টর আজকে পড়বো। হ্যাঁ, স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্ট পড়বো। স্কিন ইফেক্ট পড়বো আমরা। গত দিনে অ্যাকচুয়ালি স্কিন ডেপথ পড়ছিলাম, তাই না? গত দিনে আমরা স্কিন ডেপথ পড়ছিলাম। স্কিন ডেপথের সংজ্ঞাটা কি ছিল, যে স্কিন ডেপথ হলো, স্কিন ডেপথ ইজ এ মেজার অফ দ্য ডেপথ at which an EM wave can penetrate the medium. ওকে, আসলে এই সংজ্ঞাটা খুব একটা আহ ভালো না। গত দিনে যে সংজ্ঞাটা ছিল, যে the distance, skin depth is the distance at which the EM wave বা at which the electric field of EM wave becomes 1 by E times of its peak value. ঠিক আছে, মানে মেইন কথা হলো যে এটা সেই ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডটা এর পিক ভ্যালুর 1/E টাইমস হয়ে যায়, সেই ডিস্টেন্সটাই হচ্ছে স্কিন ডেপথ। তো এই সংজ্ঞাটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না। ওকে, লাস্ট দিনের সংজ্ঞাটা বেশ ভালো ছিল। তো ওকে, তাহলে এইখানে একটা চিত্র দেওয়া আছে, খুবই সুন্দর একটা চিত্র, যে ইলেকট্রিক ফিল্ডটা শুরুতে অনেক বড় ছিল, এটা আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে। তো এই যে এতটুকু, এতটুকুর ভ্যালুটা হচ্ছে এইটা, এটার ভ্যালু আসলে ই নট। ই নটটা যদি পিক ভ্যালু ধরি, ই নট বাই ই, আমরা হিসাব করলে এটাই পাওয়া যাবে। তো যেই ডিস্টেন্সে এটা পাওয়া গেল, এই ডিস্টেন্সটাই হচ্ছে আসলে এই যে স্কিন ডেপথ। হুম, তাহলে স্কিন ডেপথের আমরা যদি ফর্মুলাটা গত দিনে ডিরাইভ করছিলাম, সেটা স্কিন ডেপথ হচ্ছে 1/α, 1/α, 1/α। তাহলে 1/α যদি হয়, তাহলে এই যে স্কিন ডেপথটা, আলফার ভ্যালুটা আমরা এই যে গুড কন্ডাক্টরের ক্ষেত্রে কত বের করছিলাম আলফার ভ্যালুটা। এখন আমরা এটা বলছিলাম যে এই স্কিন ডেপথটা দুইটা মিডিয়ামে পাওয়া যায়। একটা হচ্ছে গুড কন্ডাক্টরে, কারণ সেখানে আলফার একটা ভ্যালু থাকে, আর আরেকটা কোথায় বলা হয়েছিল, লসি মিডিয়ামে। এই দুইটা ক্ষেত্রে আমরা স্কিন ডেপথ দেখতে পারবো, বা অ্যাটেনিউশন কারণ এই দুইটা ক্ষেত্রে যেহেতু অ্যাটেনিউশন হয়, কারণ বাকি দুইটা ক্ষেত্রে লসলেস এবং ফ্রি স্পেসে তো অ্যাটেনিউশন হয় না, তো সেখানে স্কিন ডেপথের কনসেপ্টটাই আসছে না। তো আমরা বেশিরভাগ আসলে স্কিন ডেপথের যে ম্যাথ গুলো আসবে, বা স্কিন ডেপথের যে জিনিসগুলো, সেগুলো আমরা গুড কন্ডাক্টরের ক্ষেত্রে বের করবো। এবং গুড কন্ডাক্টরের ক্ষেত্রে আলফার ভ্যালুটা আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে √π/f মিউ বাই গামা সিগমা, সরি, আলফার ভ্যালু বের করছিলাম, সরি, এটা সিগমা কেন, আলফার ভ্যালু। তাহলে 1/আলফাটা এটা আসতেছে, তাহলে স্কিন ডেপথের এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এটা ফর্মুলা। আচ্ছা, তাহলে স্কিন ডেপথের আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি, ফর্মুলা চাইলে মুখস্থ করা যায়। সেটা কি, যে
স্কিন ডেপথকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, আচ্ছা, ডেল দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে কত, ওই যে 1/α, দ্যাট ইজ আসছে 1/√পাই এফ মিউ গামা। আচ্ছা, এই যে আলফাটাকে তো আরেকভাবেও লেখা যায়, 1/α, এই সূত্রটা তো আমরা পড়ছি। কি সূত্র? ওমেগা মিউ সিগমা বাই 2, একটু আগে পড়লাম। তাহলে এটা সূত্রটা তাহলে কি হয়ে যাচ্ছে, √2 ওমেগা মিউ ওমেগা মিউ সিগমা। এটাও তাহলে একটা সূত্র স্কিন ডেপথের, বা এই সূত্র। যে কোনো একটা দুইটা মুখস্থ রাখলে বেটার, যে কোনো একটা রাখলে, মানে এখানে জাস্ট কি ওমেগাটাকে এফ এ প্রকাশ করছে, এখানে এফটাকে ওমেগা লিখছে আর কি। ওকে, তাহলে এরপর স্কিন ইফেক্টটা যেটা আমি একটু বলবো, স্কিন ইফেক্ট কাকে বলে। স্কিন ইফেক্ট হলো যে স্কিন ইফেক্ট ইজ দ্য টেন্ডেন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক, মানে কোন একটা কন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা আছে, কারেন্ট গুলো এটা সারফেসে যাইতে চায়। মানে আমি যদি সংজ্ঞাটা একটু লিখতে চাই, সংজ্ঞাটা হচ্ছে কি, স্কিন ইফেক্ট ইজ দ্য টেন্ডেন্সি অফ অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, টু কনসেন্ট্রেট নিয়ার দ্য সারফেস অফ এ কন্ডাক্টর। মানে একটা কন্ডাক্টরে এসি কারেন্টটা যেটা হয়, সেটা সারফেসে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে স্কিন ইফেক্ট। So because of this, the current density is greatest at the surface and decreases exponentially towards the center of the conductor. অর্থাৎ কারেন্ট ডেন্সিটিটা কন্ডাক্টরের সেন্টারে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, আর ইয়াতে সারফেসে সবচেয়ে বেশি থাকে আর স্কিন ইফেক্ট ইজ দ্য টেন্ডেন্সি অফ অল্টারনেটিং কারেন্ট এসি টু কনসেন্ট্রেট নিয়ার দ্য সারফেস। এখন এই যে স্কিন ইফেক্টটা, এটা তাহলে স্কিন ডেপথ আর স্কিন ইফেক্ট কিন্তু দুটো একটু আলাদা জিনিস। হ্যাঁ, দুটো আবার এক না। স্কিন ডেপথ আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে পড়তেছি, স্কিন ইফেক্টটা আবার অন্য কিছু। তো দুইটা যেহেতু কাছাকাছি জিনিস, এই জন্য গুলা যাওয়ার সম্ভাবনা থাকে, তো গুলা যাওয়া যাবে না। তো স্কিন ইফেক্টটা আবার কয়েকটা জিনিসের উপর নির্ভর করতেছে। সেটা কিসের উপর নির্ভর করতেছে, আরেকটা জিনিস আমি একটু দেখাই। সেটা হচ্ছে, ধরলাম যে এই যে এটা এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, এই ইয়াটা রেক্ট্যাঙ্গেলটা কন্ডাক্টর, আর এটা হচ্ছে বাউন্ডারি। হুম, এটা হচ্ছে বাউন্ডারি। তো এইটা ভিতরে এটা কন্ডাক্টর, আর এটা বাইরে যেটা এটা ফ্রি স্পেস। তো একটা ওয়েভ, মানে ইএম ওয়েভ যখন ট্রাভেল করবে ফ্রি স্পেস থেকে কন্ডাক্টরের ভিতরে, তখন এরকম কিছু একটা হবে। কিরকম হবে, যে ও যখন কন্ডাক্টরের বাইরে, সেটা হচ্ছে ফ্রি স্পেস, তো ফ্রি স্পেসে ওর কিন্তু কোনো অ্যাটেনিউশন হবে না, ফলে ওর প্রপাগেশনটা হবে এরকম আর কি। কিরকম হবে, এরকম। একটু ভালো হলো না, কোনো অ্যাটেনিউশন হচ্ছে না, ঠিক আছে, কোনো অ্যাটেনিউশন হচ্ছে না। কিন্তু যখনই এটা কন্ডাক্টরের ভিতরে যাবে, তখন একটু অ্যাটেনিউশন হওয়া শুরু করবে। এই যে অ্যাটেনিউশন হইতেছে হইতেছে হইতেছে, এই যে এক সময় এটা অ্যাটেনুয়েটেড হইতে 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 এই যে জিরো। অ্যাটেনুয়েটেড হওয়ার মানে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা, মানে এটা আমি ইলেকট্রিক ফিল্ডের ইয়া দেখাইছি, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের যে পিক ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে, মেইনলি আসলে ওই ইএম ওয়েভটা ভ্যানিশ হয়ে যাবে। তো ওইটাই আর কি, এরকম আর কি ব্যাপারটা ঘটবে। তো এই যে অ্যাটেনুয়েশনটা হইলো। ঠিক আছে, কারণ কেন, কারণ হচ্ছে স্বাভাবিক, এখানে আলফার একটা ভ্যালু থাকে, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকে, এখানে আলফার ভ্যালু হচ্ছে জিরো, এটা। আর ধরলাম যে এইখানে আসে, এই যে যেটা হয় যে ওই স্কিন ডেপথটা পাওয়া যায় কত, এইখানে আসে, দ্যাট ইজ ডেল্টা
কি হয় এইখানে এই পয়েন্টে যেটা হয় ই নট ডিভাইডেড বাই ই। ওকে, আচ্ছা। আর ওই স্কিন ইফেক্টটা কি ছিল? স্কিন ইফেক্টটা হচ্ছে যে কারেন্টের সারফেসে যাওয়ার যে টেন্ডেন্সি। তাহলে এটা কি কি কিসের জিনিসের উপর নির্ভর করতেছে? নেচার অফ দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটা কিরকম নেচার, মানে ওটা পারমিটিভিটি কত, পারমিয়াবিলিটি কত, তারপর অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা কিরকম, তারপর হচ্ছে গামাটা কত ইত্যাদি। তারপর রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, ফ্রিকোয়েন্সি কিরকম। তারপর এখানে একটা জিনিস বলছে যে স্কিন ইফেক্টটা প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে স্কিন ইফেক্টটা প্রপোর্শনাল, মানে এসি কারেন্টের যে ফ্রিকোয়েন্সিটা আর কি। তারপর কি বলছে, কারেন্ট দ্য ম্যাগনেটিউড এন্ড দ্য ওয়েভফর্ম অফ দ্য কারেন্ট বিং ক্যারিড। আচ্ছা, কারেন্টটা অবশ্যই কারেন্টটা কিরকম সেটার উপর নির্ভর করতেছে স্কিন ইফেক্টটা। তাহলে এই প্রশ্নটা আসবে এরকম করে যে গিভ এ ওভারভিউ অ্যাবাউট এ স্কিন ইফেক্ট, এরকম একটা প্রশ্ন আসছিল, তো এই জন্যই রাখা আর কি। তাহলে স্কিন ইফেক্ট আর স্কিন ডেপথ আলাদা জিনিস, হ্যাঁ। তারপর বলছে যে কি, ক্যালকুলেট দ্য স্কিন ডেপথ অফ এ কোপার অ্যাট 60 হার্টজ। 60 হার্টজে একটা কোপারের কি বলছে, বের করতে বলছে, স্কিন ডেপথটা কত। মানে কপারের ভিতর যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, মানে কপার তো একটা ম্যাটেরিয়াল নাকি, এটার ভিতর যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইএম ওয়েভটা ট্রাভেল করে, তাহলে সেটার ক্ষেত্রে স্কিন ডেপথটা আসলে কত পাওয়া যাবে। মানে এই যে ধরলাম যে এই যে কন্ডাক্টরটাই এটা হচ্ছে কপার, এইটাই হচ্ছে কপার, এই কপারের ভিতর দিয়ে যদি আমি হচ্ছে একটা ইএম ওয়েভ কে নিয়ে যাই, তাহলে স্কিন ডেপথটা কত পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে সেটা কত, জাস্ট সূত্র ফেললে হয়ে যাওয়ার কথা, আমরা সূত্র ফেলবো। তাহলে স্কিন ডেপথের সূত্রটা কি, ডেল ইজ ইকুয়াল টু 1/√ওভার পাই এফ মিউ সিগমা। তো পাইয়ের ভ্যালু কি দেওয়া, পাইয়ের ভ্যালু তো মুখস্থ, এফ এর ভ্যালু কি দেওয়া, হ্যাঁ দেওয়া আছে। মিউ এর ভ্যালু কি দেওয়া, মিউ এর ভ্যালু মিউ নট, তাহলে মিউ নট দিলাম। আর গামা সিগমার ভ্যালু দেওয়া আছে, সো এভরিথিং ইজ গিভেন, সো এটা ইজিলি বের করা যাবে। এবং এটার এককটা কি আসবে, হ্যাঁ এটা মজার জিনিস, স্কিন ডেপথ হচ্ছে একটা ডিস্টেন্স, বলাই হয়েছিল যে দ্য ডিস্টেন্স এট হুইচ, তো এটা অবশ্যই এককটা কি আসবে, মিটারে আনলে মিটারে আনতে পারি, এসআই একক যদি ইউজ করি তাহলে মিটারে আসবে। সো এককটা অবশ্যই ডিস্টেন্স হবে কোনো একটা, ঠিক আছে, এটাই আর কি। এটা একটু এখানে লেখো দিই যে এটার যে ইউনিটটা সেটা কি, মিটার। এরপর ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি এট হুইচ, মানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলছে, এট হুইচ স্কিন ডেপথ ইন সি ওয়াটার ইজ 1 মিটার, মানে সি ওয়াটারের মধ্যে যখন ইএম ওয়েভটা ট্রাভেল করবে তখন হচ্ছে সি ওয়াটারের মধ্যে যখন ইএম ওয়েভটা ট্রাভেল করবে তখন হচ্ছে স্কিন ডেপথটা পাওয়া গেছে, মানে ডেল এর ভ্যালুটা পাওয়া গেছে 1 মিটার, ঠিক আছে। তো এখন কি বলছে যে সিগমার ভ্যালুটা হচ্ছে বের করতে বলছে, আর সরি সিগমার ভ্যালুটা দেওয়া আছে, আমাদের বের করতে বলছে ফ্রিকোয়েন্সিটা কত। খুব ইজি একটা প্রশ্ন, আমরা জাস্ট সূত্রটা বসাই দিলে হয়ে যাচ্ছে। সিগমা ডেল হচ্ছে 1/√ওভার পাই এফ মিউ সিগমা। তো সিগমার ভ্যালুটা দেওয়া আছে, আই থিঙ্ক গিভেন দেওয়া আছে। আর এপসাইলন এর ভ্যালুটা কি লাগছে, এপসাইলন এর ভ্যালুটা আমাদের লাগতেছে না আই গেস, হ্যাঁ এপসাইলন ভ্যালুটা লাগবে না, সো এটা আমরা নিচ্ছিও না এপসাইলন। আর মিউ নট সম্ভবত এটা মিউ নট দেওয়া আছে, আমি শিওর না, মিউ নট দেওয়া আছে, মিউ নটটা লাগবে কারণ আমাদের সূত্র হচ্ছে পাই এফ মিউ সিগমা। তো এফ এর ভ্যালুটাই বের করতে হবে, আশা করি এই অঙ্কটা আমরা করতে পারবো, ইজি একটা অঙ্ক, স্কিন ডেপথ নিয়ে এরকম টাইপের ম্যাথই আসতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আজকের যে পড়াশোনাটা, আসলে আজকে ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা বোঝানো, পয়েন্টিং ভেক্টর। তো এটা কি, পয়েন্টিং ভেক্টরটা কিভাবে কাজ করে আর কি, আমরা একটু দেখি। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর, the pointing vector P is the vector product of electric field intensity E and magnetic field intensity H at any point in the medium। আচ্ছা, আমি সংজ্ঞা পড়বো না, মেইনলি পয়েন্টিং ভেক্টরটা হচ্ছে এটা যে আমরা যদি ই আর এইচ কে গুণ করি, অবশ্য ক্রস প্রোডাক্ট নিতে হবে, তাহলে হচ্ছে আমরা পয়েন্টিং ভেক্টরটা পাই। সিম্পলি একটা কথা, ই আর এইচ কে যদি ক্রস করা হয় তাহলে আসলে একটা ভেক্টর পাওয়া যাবে, যেটা আহ, এই দুটো পারপেন্ডিকুলারই থাকবে, কারণ ক্রস প্রোডাক্টের নিয়মই এটা যে দুটা ভেক্টর
কি হচ্ছে, দুইটা ভেক্টর যদি ক্রস না হয় তাহলে তার পারপেন্ডিকুলার একটা ভেক্টর পাওয়া যায়, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে, the pointing vector P is the vector product of electric field intensity and magnetic field intensity at any point in a medium। খুবই সুন্দর একটা সংজ্ঞা। আমি যদি এটার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দিই, সেটা কি, ই আর এইচ কে আলটিমেটলি গুণ করতেছি তো, তাই না? তো ই মানে কি, ই আর এইচ কে গুণ করতেছি, তো ই মানে কি ভোল্ট পার মিটার, আর এইচ মানে কি, এইচ মানে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে ভোল্ট পার মিটার আর অ্যাম্পিয়ার পার মিটার যদি গুণ করিস তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার পাওয়া যাচ্ছে। আর এইটাকে ভোল্ট অ্যাম্পিয়ারটা আসলে কি পাওয়ার, তাই না? পাওয়ার মানে কি বলা যাচ্ছে, পাওয়ারই তো বলা যায়, বা এনার্জি, এনার্জি এনার্জি এনার্জি, সরি পাওয়ার না, এনার্জি, এনার্জি পাওয়ার আলাদা, এনার্জি ভোল্ট এম্পিয়ার এনার্জি, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার এরিয়া। তাহলে এখান থেকে সংজ্ঞাটা দেওয়া যায় না, এরিয়া। তাহলে যেটা হচ্ছে এনার্জি পার এরিয়া পাওয়া যাবে, ই আর এইচ কে গুণ করলে এনার্জি পার এরিয়া পাওয়া যাবে। আর এই যে দিকটা কি, সেটা হচ্ছে, তাহলে এটা যেটা আসলে বোঝাচ্ছে যে একটা ইএম ওয়েভ আসলে এনার্জিটাকে ট্রাভেল করে নিয়ে যায় ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। তো একক ক্ষেত্রফলে কতটুকু এনার্জি ট্রাভেল করলো সেটাই আসলে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর ভ্যালুটা আসলে সেটা, একক ক্ষেত্রফলে কতটুকু এনার্জি নিয়ে গেল। এবং আমরা যদি আরেকটু আরেকটু ডেপথে যাই, তাহলে এই এনার্জি পার এরিয়াটা, এটাই আসলে কি বলা যায়, এটা আসলে কি বলা যায়, এনার্জি পার এরিয়াটা, এটা মানে যদি একক সময়ের জন্য চিন্তা করি, এটা আসলে ইন্টেন্সিটি আর কিছুই না। ঠিক আছে, আমরা যদি পার্টিকুলার একটা সময় চিন্তা করি, যে একক সময়ের কথা চিন্তা করি, একক সময়ে একক এরিয়াতে যে এনার্জি পাওয়া যায় সেটা কিন্তু ইন্টেন্সিটি। তো এই যে পয়েন্টিং ভেক্টরের যে মডুলাসটা, আমরা যদি মানটা চিন্তা করি, এটা আসলে তীব্রতায় আর কিছুই না। তো ইএম ওয়েভটা, ইএম ওয়েভটার সামনে যদি আমরা এরকম একটা ক্ষেত্রফল রাখে দিই, তাহলে এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে প্রতি সময় এনার্জি ট্রাভেল করতেছে। তো একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ এনার্জি ট্রাভেল করতেছে সেটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টরের থিওরিটিক্যাল ব্যাখ্যা, যে একক সময় কি পরিমাণ এনার্জি ট্রাভেল করে। এখন অবশ্যই এনার্জিটা কোন দিকে যাবে, যেদিকে ওয়েভটা প্রোপাগেট করবে সেদিকে, এই জন্য বলা হয় যে পয়েন্টিং ভেক্টরটা কি, ইট ইস এ মেজার অফ দ্য রেট অফ এনার্জি ফ্লো পার ইউনিট এরিয়া অ্যাট দ্যাট পয়েন্ট and the direction of the power flow is perpendicular to E into H। এখানে পাওয়ার বলছে কেন, ওই যে আমি যদি একক সময় চিন্তা করি, তাহলে এনার্জি বা টি আসলে কি পাওয়ার। So the direction of power flow is perpendicular to E cross H। খুবই ইজি, যে ই ক্রস এইচ ওয়েভ এর যেদিকে প্রোভাইড করবে সেদিকে এনার্জিটা, সেই দিকে এনার্জিটা ট্রাভেল করবে। তো সেই এনার্জিটা পার এরিয়াতে কত, সেটাই আমাদের পয়েন্টিং ভেক্টর দিচ্ছে। তো যদি সংজ্ঞা আসে, উপরের সংজ্ঞাটা আমরা দিব, আর এই কথাটা লিখে দিলেও লিখতে পারি। তো আই গেস থিওরিটিক্যাল ব্যাখ্যাটা বোঝা গেছে। তাহলে পয়েন্টিং ভেক্টর পাইলে আমরা কি পাচ্ছি, এনার্জি পার এরিয়াটা পাই যাচ্ছি। পয়েন্টিং ভেক্টরটা পাইলে এনার্জি পার এরিয়াটা পাওয়া যাবে। আর যদি এট এ টাইম হয়, মানে একই সময়, তাহলে সেটা আসলে কি পাওয়ার, পাওয়ার পার এরিয়া বা ইন্টেন্সিটি। ওকে, এটা গেল পয়েন্টিং ভেক্টর নিয়ে কথাবার্তা। এখন এই পয়েন্টিং ভেক্টরটা কে আমরা ই ক্রস এইচ তো করতে পারবো না সবসময়। তো এটাকে আমরা ছোট করব, ছোট করে কিভাবে আমরা লিখবো এটাকে এখন, সেটা হচ্ছে এরকম করে আমরা কিছু একটা লিখতে চাচ্ছি। ধরলাম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সেটা হচ্ছে কিরকম, সাপোজ সাপোজ wave is traveling, মানে ইএম ওয়েভটা আর কি, traveling প্লাস জেড ডিরেকশন, এদিকে ট্রাভেল করতেছে উইথ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে আছে, ই হচ্ছে ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড cos ওমেগা টি মাইনাস বিটা জেড ইন্টু এক্স ডিরেকশনে ধরলাম এটা অসিলেট করতেছে,
আর যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা হচ্ছে এরকম, h নট e টু দি পাওয়ার মাইনাস আলফা জেড cos ওমেগা টি মাইনাস বিটা জেড এ ওয়াই ডিরেকশনে অসিলেট করতেছে। তো আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে একটু ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে যদি লিখি, তাহলে এটাকে লেখা যায় এরকম। ধরলাম যে ইটা যেটা আছে, মানে যে মিডিয়ামটার ইটাটা হচ্ছে, ইটার ভ্যালু হচ্ছে এই যে ইটা, হ্যাঁ, ইটার ভ্যালু হচ্ছে এই যে ইটা, আর হচ্ছে এটার কোণটা হচ্ছে থিটা ইটা। তাহলে এটা হবে ই নট ইটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড cos ওমেগা টি মাইনাস বিটা জেড মাইনাস থিটা ইটা এ ওয়াই, এটা হচ্ছে এইচ। তাহলে পি যে ভেক্টরটা পি, পি মানে কি পয়েন্টিং ভেক্টর ই ক্রস এইচ, ঠিক আছে। তো ডিরেকশনটা যদি বলি, ডিরেকশনটা কি আসবে, এ এক্স আর এ ওয়াই কে ক্রস করলে, সো এ এক্স আর এ ওয়াই কে ক্রস করলে এ জেড পাওয়া যায়, আমরা জানি। আর ভ্যালুটা আসবে এই যে দুটা গুণ করতে হবে। তাহলে এটা কত আসছে, ই নট স্কোয়ার বাই ইটা ই টু দি পাওয়ার মাইনাস টু আলফা জেড, যদি গুণ করি এটা আসবে cos ওমেগা টি মাইনাস বিটা জেড cos ওমেগা টি মাইনাস বিটা জেড মাইনাস থিটা ইটা, ডিরেকশনটা ওই যে এজেড ডিরেকশন, পয়েন্টিং ভেক্টর ডিরেকশনটা আসবে এজেড ডিরেকশন। আচ্ছা, এটা আসলো। এখন এটা আমরা পয়েন্টিং ভেক্টরটা পাইলাম, এরকম কিছু একটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে। তো এইটার আমরা কি নিব, এইটার হচ্ছে আমরা টাইম এভারেজ, মানে এভারেজ ভ্যালু এটার একটা বের করব। পয়েন্টিং, ঠিক আছে। মানে এরকম থাকে না, আমরা যখন এসি কারেন্ট করি তখন আমরা এরকম বলি যে ভি সাইন ওমেগা টি, এটা একটা এভারেজ ভ্যালু আমরা নিই, কারণ ওই যে এভারেজ ভ্যালুটা নিই, বা এভারেজ ভ্যালুটা নিয়ে আমরা কিন্তু কাজ করি মোটামুটি। তো আমরা এখানেও তাই করব পাওয়ারের ক্ষেত্রে, বা পয়েন্টিং ভেক্টরটা আলটিমেটলি আসলে পাওয়ার, পাওয়ার বা এনার্জি। তো এনার্জি হিসাবে আমরা সবসময় কিন্তু এভারেজ ভ্যালুটা নিই, এটা ওইটার সাথে রিলেট করা যাইতে পারে, ঠিক আছে। আমরা এভারেজ ভ্যালুটা এটা নিব, টাইম এভারেজ পয়েন্টিং ভেক্টর নেব, পয়েন্টিং ভেক্টর এভারেজ ভ্যালুটা নিব। তাহলে এভারেজ ভ্যালুটা কিভাবে বের করে, ভেক্টরটা আমাদের জানা আছে, তাহলে পি এভারেজ যেটা আসবে, সেটা সূত্রটা হচ্ছে, যেহেতু আমাদের পয়েন্টিং ভেক্টরটা টাইম ডোমেনে দেওয়া আছে, এটা কিন্তু পুরোটা টাইম ডোমেন, ইচ্ছা করলে আমরা এটাকে কি করতে পারি, ফেজরে নিতে পারি। তো টাইম ডোমেন দেওয়া থাকলে সেটার এভারেজ ভ্যালু বের করতে হয় কি, একটা সাইকেলে আর ইন্টিগ্রেশন করতে হয়, 1/t ইন্টিগ্রেশন ওই সাইকেল, সূত্রটা এটা। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা এভারেজ ভ্যালু বের করি, টি সাইকেলে পি ভেক্টর ডিটি, এটা সূত্র। আচ্ছা, তাহলে আমরা সেইটা সূত্র ব্যবহার করে আসলে বের করবো 1/t 0 to t 0 to t, ভেক্টরটা কত আসতেছে, কত আসছিল আমাদের এই যে পুরোটাই। আমি জাস্ট এটা কপি পেস্ট করে দিব, এটা ওকে, বহুত বড় জিনিস। তাহলে 1/t 0 to t, এখানে আমরা একটা কাজ করি, যেটা করব, এইটাকে, এই যে এই লাইনটা, এটাকে কি লেখা যায়, cos a cos b, cos a cos b। তো 2 cos a cos b সূত্র কি, cos a minus b, cos a minus b প্লাস cos a cos a minus b, cos a minus b cos a plus b। তাহলে এখানে আমরা সেটা যদি ফেলে দিই, একবারই করি, ই নট স্কোয়ার বাই 2 ইটা, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা জেড cos a minus b কত আসবে, cos a minus b আসবে
ওমেগা টি মাইনাস বিটা জেড মাইনাস ওমেগা টি প্লাস বিটা জেড প্লাস থিটা ইটা, তার মানে থিটা ইটা আসবে প্লাস 1/t 0 to t e naught স্কোয়ার 2 ইটা cos a plus b, cos a plus b আসবে 2 ওমেগা টি মাইনাস বিটা মাইনাস 2 বিটা জেড মাইনাস থিটা ইটা। ডিরেকশনটা কি? এটা এজ এর ডিরেকশন, এটাও এজ এর ডিরেকশন। তো আমরা জানি cos এর কোসাইন এর 0 to 2 একটা সাইকেলে অ্যাভারেজটা হয় 0, তাহলে এটা পুরোটাই 0। আর এখানে ভ্যারিয়েবলটা কিন্তু এখানে t, ডিটিটা কই গেল আমার? এই যে ডিটি, এই যে ডিটি, ঠিক আছে, ডিটি আছে, এখানেও ডিটি হবে কিন্তু, ডিটি ডিটি। তাহলে আমরা 1/t টা থাকুক বাইরে, এই যে ই নট স্কোয়ার 2 ইটা ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা জেড কস থিটা ইটাটাকে বাইর করে নিয়ে আসতে পারি ইন্টিগ্রেশন 0 to t ইন্টিগ্রেশন করতে হবে ডিটি। তাহলে আমাদের সূত্রটা কত আসলো? এইটাকে ইন্টিগ্রেশন করলে টি আসবে, টি আর টি কাটাকাটি, তাহলে আমাদের আসতেছে এজ এর ডিরেকশন টি এভারেজটা কত আসতেছে? ই নট স্কোয়ার 2 ইটা ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা জেড cos থিটা ইটা টি এভারেজ, এটা আসতেছে এজ এর ডিরেকশন, এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন যদি এটা আমরা ফাইনালি আমরা লিখি যে পি এভারেজটা কত পাওয়া গেল? পি এভারেজ যেটা পাওয়া গেল ই নট স্কোয়ার, ই নট স্কোয়ার এর ভ্যালু, এর এটা হচ্ছে এর ভ্যালু, এর অ্যামপ্লিটিউড ই নট স্কোয়ার, হ্যাঁ ই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা 2 আলফা জেড, ই নটটা এর ভ্যালু, হ্যাঁ 2 আলফা জেড 2 আলফা জেড cos থিটা ইটা, cos থিটা ইটা, এবং এটা যদি জেনারেলাইজ করে ফেলি তাহলে এটা হবে একে ডিরেকশন, অর্থাৎ যে কোনো ডিরেকশন হতে পারে। একে ডিরেকশনটা আমরা ডিসাইড করব ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড আসলে কিভাবে আছে সেটার উপরে, এবং সেটা আমরা অলরেডি আলোচনা করছিলাম সেই ডিরেকশনটা কিভাবে ডিরেকশন। এই ডিরেকশনটা হচ্ছে ওয়েভের প্রপাগেশনের ডিরেকশন, সেটা আমরা ডিসাইড করি ই আর এইচ কিভাবে আছে। কারণ আমরা জানি যে পয়েন্টিং ভেক্টরটা আসলে ওইদিকে, পয়েন্টিং ভেক্টরের যে ডিরেকশনটা হবে সেটা হচ্ছে ওয়েভের প্রপাগেশনের ডিরেকশনের দিকে, এটা অলরেডি আলোচনা করা হয়েছে যে যেদিকে প্রোভাইড করে সেদিকে পয়েন্টিং ভেক্টরের ডিরেকশনটা থাকে। সো আলটিমেটলি পয়েন্টিং ভেক্টর ডিরেকশনটা হবে ওয়েভের ডিরেকশন, এবং ওয়েভের ডিরেকশনটাকে যদি আমি জেনারেলাইজ করে একে লিখি তাহলে সেটা পাওয়া যাবে এই যে এই ইয়াটা থেকে, এই সম্পর্কটা থেকে পাওয়া যাবে, কারণ আমরা জানি ই ক্রস এইচ করলে একে পাওয়া যাবে। সো আলটিমেটলি এটা আসলো পি এভারেজের ভ্যালু ই নট স্কোয়ার 2 ইটা। তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে লসি মিডিয়ামের জন্য, লসি মিডিয়াম, লসি মিডিয়াম, বা বলা যায় যে এটা যে কোনো জেনারেল মিডিয়াম যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাইতে পারবো যদি পয়েন্টিং ভেক্টরের এভারেজ ভ্যালু বের করতে চাই। এখন আমাদের যদি মিডিয়ামটা লসলেস হয় তাহলে সেখানে কি হবে? ফর লসলেস মিডিয়াম, আলফার যে ভ্যালুটা সেটা জিরো হয়ে যায়, অর্থাৎ অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা জিরো। আর হচ্ছে থিটা ইটার যে ভ্যালুটা সেটাও হচ্ছে 0 ডিগ্রি, কারণ সেখানে ইন্ট্রিনসিক ইম্পিডেন্সের কোনটা সেটা রিয়েল ভ্যালু, সো সেটা 0 ডিগ্রি আসবে। তাহলে আমাদের সূত্রটা কিরকম হয়ে যাচ্ছে? পি এভারেজ এটা হচ্ছে ই নট স্কোয়ার 2 ইটা ই টু দি পাওয়ার, যেহেতু আলফার ভ্যালুটা 0 তাহলে ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে শুধু এটাই থাকতেছে একে। এখানে ই নটটা কি? এখানে হচ্ছে ই নটটা হলো পিক ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটা আমাদের সূত্রটা আমরা প্রতিপাদন করে ফেললাম, এবং এটা সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে, এবং প্রতিপাদন আসলে হয়তো আসতে পারে, আই ডোন্ট নো, নাও আসতে পারে।
তো আমরা যে প্রতিবেদনটা করলাম সেখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে পি এভারেজের যে প্রতিবেদনটা করছি সেটা যেহেতু পিটা আমাদের টাইম ডোমেনে ছিল, আমরা এই সূত্রটা ইউজ করছি 1/t টি টাইম ডোমেনে 0 to 2 আর কি ডিফারেন্সিয়েট করতে হবে, 0 to t পি ভেক্টর ডিটি এটা করছি। এখন যদি পিটা অর্থাৎ এই ভেক্টরটা যদি টাইম ডোমেন না থেকে আমাদের যদি ইয়াতে দেওয়া থাকে, কি বলে হচ্ছে ফেজরে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। কারণ আমরা জানি পি মিনস হচ্ছে ই ক্রস এইচ, পি মানে হলো ই ক্রস এইচ। তাহলে এই সেম ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, হাফ অফ রিয়েল অফ ই ক্রস এইচ, ই ক্রস এইচ এর কনজুগেট, এইচ ভেক্টরটার কনজুগেট নিতে হবে, একই ভ্যালু আসবে। তো এটা জাস্ট এটা আসবে, সো এটা প্রমাণ করা লাগবে না, এটা ইজ ইকুয়াল টু আসলে পি অ্যাভারেজ। তো মেইনলি যেটা লাগবে এই যে পি অ্যাভারেজ, যে এটা আমাদের লাগবে। আচ্ছা, তো আমরা পি বের করে ফেললাম যে পয়েন্টিং ভেক্টরের এভারেজ ভ্যালুটা কত আসবে সেটা বের করে ফেললাম। যদি বলে যে এভারেজ ভ্যালু কত হবে পয়েন্টিং ভেক্টরের, বা এভারেজ ভ্যালু অফ পাওয়ার কত হবে পার এরিয়াতে, বা এনার্জি কত হবে পার এরিয়াতে, এভারেজ ভ্যালু অফ এনার্জি পার এরিয়াতে কত হবে, তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা করা লাগবে। এরপরে যেটা আসতেছে আমাদের কাছে সেটা হচ্ছে পয়েন্টিং থিওরাম। পয়েন্টিং থিওরাম আজকে লাস্ট টপিক, পয়েন্টিং থিওরাম। পয়েন্টিং থিওরামটা আগে আমি বলবো না জিনিসটা কি, আগে আমরা এটা কাজ করবো এটা নিয়ে, তারপর হচ্ছে এটা আমি বলবো যে এটা আসলে কেন কাজে লাগবে বা এটা দিয়ে কি হবে। তো পয়েন্টিং থিওরামটা আমাদের প্রমাণ করতে হবে, প্রথমে আমি এটা প্রুফটা করব। প্রুফটা করতে গেলে আমাদেরকে আবার ফিরে যেতে হবে ম্যাক্সওয়েলের ইকুয়েশনে। ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে এটা ই ক্রস ই, ডেল ক্রস ই, এটা আমরা কি জানি, এটা আমরা জানি এটা হচ্ছে ডি ডেল ডেল টি ডেল ডেল বি ডেল টি, মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। এটাকে লেখা যায় মাইনাস মিউ ডেল এইচ ডেল টি। এটা লেখা যায়। আচ্ছা, তারপর ডেল ক্রস এইচ, এটাকে কি লেখা যায়, জেসি প্লাস জেডি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি। এটা হচ্ছে সিগমা ইন্টু ই প্লাস, একবারে লিখি, সেটা হচ্ছে এপসাইলন ডেল ই ডেল টি। তো এটা ইকুয়েশন 1 নাম দিলাম, এটা ইকুয়েশন 2। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এইচ ডট, এইটার সাথে ডট করব এই ইকুয়েশন 1 এর, এইটা ডট প্রোডাক্ট কত হয় সেটা বের করব। তো যদি বের করে ডট ডট করতেছি, সো ডট করলে আসবে কিরকম, মাইনাস মিউ এইচ ডট ডেল এইচ ডেল টি। ঠিক আছে, তো এইটা যদি আমি দেখাই, এখানে কোথায় দেখাবো, এখানে দেখালাম এইচ ডট ডেল এইচ ডেল টি। এটা একটু একটু আমি দেখাই কিভাবে দেখাবো, এটা দেখাচ্ছে হচ্ছে এখানে দেখাই, এইচ ডট ডেল এইচ ডেল টি যদি করি, তাহলে সিম্পলি এটা যেটা আসবে সেটা আসবে কত আসবে, ডেল এইচ স্কোয়ার, এইচ আর এইচ ডট করলে কি স্কোয়ার হয় ডেল টি। এখন যদি এটা ডিফারেন্সিয়েট করি, এটা ডিফারেন্সিয়েট করলে কিরকম হবে, 2h ডেল টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2h ডেল এইচ ডেল টি, যেটা ইকুয়াল টু আসলে কত, ডেল এইচ স্কোয়ার ডেল টি, মানে ডিফারেন্সিয়েশন রেজাল্ট। তাহলে আমাদের ওখানে ছিল h ইন্টু ডেল এইচ ডেল টি, তাহলে এটা আসতেছে কত, এটা আসতেছে হাফ অফ ডেল এইচ স্কোয়ার ডেল টি। তাহলে এই জিনিসটাকে আমরা হাফ ডেল এইচ স্কোয়ার ডেল টি লিখতে পারি, এখানে আমি তাই করব। তাহলে এইচ ডট ডেল এইচ ডেল টিটাকে আমি লিখতে পারবো মিউ বাই 2 ডেল এইচ স্কোয়ার ডেল এইচ স্কোয়ার ডেল টি। ঠিক আছে, এভাবে কাজ করে। পরেরটা যদি করি, পরেরটার সাথে যেটা করব, 2 কে ডট করব ই এর সাথে, ই ডট এইচ, সেটা কত আসবে, সিগমা ই স্কোয়ার, ই ডট ইকুয়াল ই স্কোয়ার, আর এটা ওই আগের মতোই, যে ই ডট ডেল টি আসবে, তাহলে সেটা হাফ অফ ডেল ই স্কোয়ার ডেল টি, তাহলে এপসাইলন বাই 2 ডেল ই স্কোয়ার ডেল টি।
এই দুটা রেজাল্ট আমরা বের করে রাখলাম। ঠিক আছে, এই দুটা রেজাল্ট আমরা বের করে রাখলাম। এরপরে আমরা ভেক্টর আইডেন্টিটিতে যদি যাই, ভেক্টর আইডেন্টিটি, ওখানে আমরা শুরুতে ভেক্টর ক্যালকুলাসে একটা সূত্র পড়ছিলাম, সেটা সূত্রটা ছিল এরকম যে এ ডট বি ক্রস সি, এটা ছিল ক্যাপ ব্যাক রুল। তো সি ডট এ ক্রস বি হবে ক্যাপ ব্যাক, অর্থাৎ হচ্ছে বি ডট এ ক্রস সি হবে ক্যাপ ব্যাক রুল, সি এ বি মাইনাস, সরি, হ্যাঁ, সি এ বি মাইনাস বি এ। সো আমরা এটাই করব এখন, এই ভেক্টর আইডেন্টিটিটাকে ব্যবহার করব। কোথায়, কিভাবে করব? সেটা হচ্ছে আমরা যদি ইয়া করি, এই জিনিসটা বের করতে চাই। আমাদের কাছে আমরা জানি যে ই ক্রস এইচ করলে, ই ক্রস এইচ যদি করা যায় তাহলে কি পাওয়া যায়? পয়েন্টিং ভেক্টর পাওয়া যায়। তার মানে হচ্ছে এনার্জি পার এরিয়া পাওয়া যায়। এখন এই পয়েন্টিং ভেক্টরটা যদি আমরা ডাইভারজেন্স নিই, পয়েন্টিং ভেক্টরটার কি নিব? ডাইভারজেন্স নিব, তাহলে কি পাওয়া যাবে? পয়েন্টিং ভেক্টরটা ডাইভারজেন্স নিছি, তার মানে পয়েন্টিং ভেক্টরটা কি বলে? পয়েন্টিং ভেক্টরটা বলে যে ওয়েভ যেদিকে যাচ্ছে সেদিকে এনার্জি কত ফ্লো হবে সেটা বলে। তো সেটা ডাইভারজেন্স নিছি আর কি। তো সেটা ডাইভারজেন্স আসলে বের করতেছি। তাহলে ওই যে সূত্র হচ্ছে ব্যাক ক্যাপ রুল অনুযায়ী যদি আমি লিখি তাহলে সিম্পলি কি আসবে? প্রথমে আসবে ব্যাক ক্যাপ রুল, তাহলে প্রথমে সি মানে এইচ ডট ডেল ক্রস ই মাইনাস ই ডট ডেল ক্রস এইচ, এটা আসতেছে। তো এই দুটা ভ্যালু আমরা আগে থেকে ইচ্ছা করে বের করে রাখছিলাম, এই যে এই দুটাতে। এখন ওগুলা খালি এখানে বসাবো। বসালে মাইনাস মিউ বাই টি ডেল এইচ স্কোয়ার বাই টু ডেল টি আর কি, ডেল এইচ স্কোয়ার বাই ডেল টি, এটা আসতেছে। তারপর মাইনাস সিগমা স্কোয়ার মাইনাস এপসাইলন বাই টু ডেল ই স্কোয়ার ডেল টি, এটা আসলো। তারপর আমরা যদি এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করি তাহলে এরকম কিছু একটা হবে, মাইনাস হচ্ছে ডেল ডেল টি মিউ হাফ অফ মিউ এইচ স্কোয়ার, ডেল ডেল টি হাফ অফ মিউ এইচ স্কোয়ার মাইনাস ডেল ডেল টি হাফ অফ এপসাইলন টি স্কোয়ার। আচ্ছা, এটা আসলো। এই যে ডেল টি গুলো বাইরে করে লিখছি, বাকিগুলো ভিতরে লিখছি আর কি, এটুকুই। তা এখন আমরা যদি ডাইভারজেন্স থিওরেমটা ইউজ করি, ডাইভারজেন্স থিওরেম, ডাইভারজেন্স থিওরেম অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে কোনো একটা ভেক্টরের ক্লোজ ইন্টিগ্রেশন যদি করা যায়, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, তাহলে ওইটা আসলে ওই ভেক্টরটার ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রালের সমান। তাহলে এখন এটাই করব, এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা ব্যবহার করে একটু আমরা এটা কি করি, এই যে যেটা আমরা পাইছি এটাকে ভলিউম ইন্টিগ্রাল করব। ভলিউম ইন্টিগ্রাল নিলাম, এই যে ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স অফ ই ক্রস এইচ, আর এখানেও তাহলে ভলিউম ইন্টিগ্রাল নিতে হবে। তাহলে এখানে কি আসবে? ভলিউম ইন্টিগ্রাল যদি নিই মাইনাস ডেল সিগমা ই স্কোয়ার বি ডিভি মাইনাস মাইনাস হচ্ছে কি লেখা যেতে পারে, ডেল ডেল টি ভলিউম ইন্টিগ্রাল ভি হাফ মিউ এইচ স্কোয়ার ডিভি মাইনাস ডেল ডেল টি ভলিউম ইন্টিগ্রাল হাফ এপসাইলন ই স্কোয়ার ডিভি, এটা আসতেছে। তাহলে অলরেডি আমরা কিন্তু পয়েন্টিং থিওরামটা প্রমাণ করে ফেলছি। এই যে লাস্টের যে লাইনটা সেটাই হচ্ছে পয়েন্টিং থিওরামের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই যে লাস্টের লাইনটা, এইটা তো হ্যাঁ বলতেছি, আমি আমি আগে থিওরেমটা এই জন্য প্রমাণ করা হলো যাতে করে এটা দেখে আমরা থিওরেমটা লিখতে পারি। তো ডাইভারজেন্স থিওরেমটা যদি বাম পাশে ফেলি,
বাম পাশে এটা কি ডিভি, তো এখানে আমি একটা ডিভি দিতে ভুলে গেলাম, ডিভি। এটা যদি ডাইভারজেন্স ফেলি তাহলে এটা কিসের ডাইভারজেন্স? ডাইভারজেন্স অফ ই ক্রস এইচ। তার মানে ই ক্রস এইচ এর যদি সারফেস ইন্টিগ্রাল নেওয়া হয়, ই ক্রস এইচ এর সারফেস ইন্টিগ্রাল নেওয়া হয় ডিএস, জাস্ট ডাইভারজেন্স তাহলে সেটা আসবে এই ডান পাশে যা লিখছি সেটা সমান। তাহলে সেটা কত আসছে? মাইনাস সিগমা ই স্কোয়ার ডিভি, ডিভি ভলিউম ইন্টিগ্রাল। এটা এখানে ইয়াটা ফেলতেছি না, এখানে জাস্ট অ্যাজ ইট ইজ লিখতেছি, যা আছে তাই। এখন এখানে আমাদের একটু প্রিভিয়াস একটু নলেজ একটু লাগতো, প্রিভিয়াস একটু নলেজ একটু লাগতো। আচ্ছা, কোন নলেজটা লাগতো আমি একটু আবার বলতেছি, আমি বলে দিব, সমস্যা নাই। এটা লাস্টের যে লাইনটা, এটাই হচ্ছে পয়েন্টিং থিওরাম। পয়েন্টিং থিওরামের গাণিতিক প্রকাশ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ পয়েন্টিং থিওরাম। যদি আমাকে বলে প্রুফ পয়েন্টিং থিওরাম, তাহলে আমাকে এটাই করে দিতে আসতে হবে। এটা আচ্ছা, তো এখন আমি এই জাস্ট কোথায় কপিটা করব, এখান থেকে করি, আর নাহলে আরেকবার লিখতে হবে আমাকে। কপি, কপি তো হয় না, সমস্যা তো এটাই। এই যে এই পুরোটাই কপি হয়ে গেছে, দেখি সমস্যা এটাই। আচ্ছা হোক, দেখি হয়েছে, আসছে আসছে, ঠিক আছে, গুড। আচ্ছা আচ্ছা, এটাতে আমরা কি করছিলাম, ডাইভারজেন্স থিওরাম যেহেতু ফেলে দিছি, এটা ফেলে দিলাম, ই ক্রস এইচ। তো আমরা পয়েন্টিং থিওরামটা বুঝে যাব, জাস্ট আমরা যদি এই প্রত্যেকটা টার্মের মিনিং গুলো বুঝে যাই তাহলে, তাহলে আমরা পয়েন্টিং থিওরামটা বুঝে যাব। ব্যাস, এই জন্য আসলে এটা আগে প্রমাণ করে নেওয়া হয়েছে, যাতে করে বলতে সুবিধা হয়। তাহলে ডিরেক্ট এটা লিখে যদি বলা শুরু করতাম তাহলে সমস্যা। তো এখন কি কি জিনিসগুলো মিন করতেছে, এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা কি জিনিস, চারটা জিনিস আছে। সো ই ক্রস এইচটা ছিল পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কি, যে পার এরিয়াতে কতটুকু এনার্জি ট্রাভেল করতেছে সেটার যে ভ্যালুটা সেটা। তাহলে সেটার আমরা কি নিছি, আবার ডিএস নিছি, কি আবার ক্লোজ ইন্টিগ্রেশন নিছি, অর্থাৎ সারফেস ইন্টিগ্রেশন করছি আর কি, পুরোটার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি পাবো, টোটাল এনার্জি না, ওটা তো এনার্জি পার এরিয়া ই ক্রস এইচ, তাহলে ওটার আবার সারফেস ইন্টিগ্রেশন নিছি, তাহলে এটা আসলে টোটাল এনার্জি। টোটাল এনার্জি বলতে পার একটা ভলিউমের মধ্যে টোটাল এনার্জিটা কত, মানে আমাদের এইখানে যদি আমরা এখানে একটা ইয়া নিতাম, কি রে ভাই এত কিছু পরে ফেললাম, এইখানে যদি আমরা একটা আয়তন নিতাম, এই আয়তনের মধ্যে কি পরিমাণ এনার্জি আর কি ছিল, সেটা সেটা হচ্ছে টোটাল এনার্জি। তাহলে ওই ভ্যালুটা সেটা দিচ্ছে, এটা আসলে সেটা বোঝাচ্ছে। বুঝা গেছে? এই যে এটা, এটা একটা ভলিউম, এই ভলিউমের মধ্যে যদি একটা ওয়েভ ট্রাভেল করে, তাহলে এই ভলিউমে কতটুকু এনার্জি ছিল সেটা হচ্ছে এটা টোটাল এনার্জি। এখন এই জিনিসটাকে বলা হয় ওহমিক এনার্জি লস, মানে ওহমিক এনার্জি লস বলা হয় সিগমা ই স্কোয়ার। কিভাবে? এই যে সিগমাটা মানে কি, সিগমাটা মানে হচ্ছে আসলে কিছুই না, এটা এটা হচ্ছে কি, সিগমাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সিগমাটাকে কি লেখা যায়, সিগমা ই স্কোয়ার, এটাকে কি লেখা যায়, সিগমা ইন্টু ই, ইন্টু ই। তো সিগমা ইন্টু ইটাকে লেখা যায় আবার কারেন্ট ডেন্সিটি ইন্টু ই। কারেন্ট ডেন্সিটিকে লেখা যায় আই ভাগ এ, হ্যাঁ, আর ইটাকে লেখা যায় ভি ভাগ ডি, নাকি ভি ভাগ ডি, এটাকে লেখা যায়। তাহলে উপরে কি আসতেছে ভিআই, নিচে কি আসতেছে এডি। তো ভিআই কি, এটা এনার্জি, আর এটা কি, এটা হচ্ছে এরিয়া, হ্যাঁ, সরি সরি, ভলিউম, ভলিউম, এটা হচ্ছে ভলিউম। তার মানে এটা কি বোঝাচ্ছে, ওই ভলিউমটাতে কতটুকু ওহমিক এনার্জি লস হয়েছে, কিভাবে লস করলাম, এই যে নেগেটিভ,
তার মানে এইটা আসলে কি এনার্জি, যেটা লস বোঝাচ্ছে, ওহমিক এনার্জি লস, মানে কারেন্ট প্রবাহিত করার কারণে যে লসটা হয়েছে, ওহমিক এনার্জি লস। পরে এটা কিন্তু আমরা পড়ছি, এটা পড়ছি কি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এনার্জি বের করার সূত্র হচ্ছে, এটা হচ্ছে এনার্জি এনার্জি ডিক্রিস, কি লিখবো এটাকে, এটাকে লেখা যায় রেট অফ, এই যে ডেল ডেল টি যে আছে এই জন্য রেট অফ এনার্জি ডিক্রিস, রেট অফ ডিক্রিস অফ এনার্জি, হ্যাঁ এটা লিখি, রেট অফ ডিক্রিস অফ এনার্জি, রেট অফ ডিক্রিস ইন, কিভাবে লেখা যায় তার সুন্দর করে একটু লিখতে হবে, তাহলে আমি সংখ্যাটা সুন্দর করে লিখতে পারবো। কি লেখা যায়, রেট অফ এনার্জি, মানে লেখাই যায়, আমি বাংলাতে বললে হবে যে এটা যেটা তোকে দিচ্ছে সেটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এনার্জির ভ্যালু, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হয়েছে সেটার ভ্যালু, হাফ মিউ এইচ স্কোয়ার, এবং সেটা হচ্ছে, সেটার যদি রেট অফ ডিক্রিস মানে ডেল ডেল টি, যেহেতু আগে মাইনাস আছে এই জন্য রেট অফ ডিক্রিস অফ এনার্জি স্টোরড ইন ম্যাগনেটিক ফিল্ড, এটা লেখা যায় রেট অফ ডিক্রিস অফ এনার্জি stored in magnetic field। আর পরেরটা তাহলে কি, এটা হচ্ছে রেট অফ ডিক্রিস অফ এনার্জি stored in ইলেকট্রিক ফিল্ড। আমরা ইলেকট্রিসিটিকে একটা সূত্র পড়ছিলাম, এনার্জি বের করার সূত্র, এনার্জি ডেনসিটির সূত্র, সেটা কিন্তু হাফ এপসাইলন ই স্কোয়ার ছিল। হ্যাঁ, সেটা কিন্তু হাফ অফ এপসাইলন ই স্কোয়ার, এই যে এটা ছিল ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু ছিল হাফ অফ এপসাইলন ই স্কোয়ার, ঠিক আছে, এটা কিন্তু ছিল এনার্জি বের করার সূত্রটা, টোটাল এনার্জি বের করার সূত্র, হাফ অফ এপসাইলন ই স্কোয়ার, একটু পিছনে খাতা বাইর করে দেখ, এটাই ছিল। সো এটা আসলে এনার্জি। তো এখন এইটা তাহলে রেট অফ ডিক্রিজ কেন, এই যে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, তাহলে টোটাল জিনিসটা কি হলো, যে টোটাল এনার্জি যেটা এই ভলিউমের মধ্যে ছিল সেটা আসলে কিসের সমান, ওহমিক এনার্জি লস যোগ রেট অফ ডিক্রিজ অফ এনার্জি স্টোরড ইন ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটা সমান যে ওই ভলিউমের মধ্য দিয়ে কি পরিমাণ এনার্জি ছিল সেটা হচ্ছে এই এনার্জি গুলোর যোগফলের সমান, কারণ যেহেতু এনার্জি ওই ভলিউমে তো এনার্জিটা ফিক্স থাকতেছে না, এনার্জি তো ট্রাভেল করতেছে, তো ওই ভলিউমে যে এনার্জিটা ছিল সেগুলোর যে যোগফলটা সেটা হচ্ছে টোটাল, সেটা টোটাল এনার্জি সমান আসবে, এটাই পয়েন্টিং থিওরেম। তো এটা আমি লিখে নিয়ে আসছি, কোথায় লিখে নিয়ে আসছি, এই যে পয়েন্টিং থিওরাম states that the net power flowing out of a given volume, পাওয়ার বলতে পারি বা এনার্জি, যে নেট এনার্জি বা নেট পাওয়ার flowing out of a given volume v is equal to the time rate of decrease in energy stored within the volume minus conducting losses, মানে ওহমিক লসের সমান হবে আর কি। এখানে আরেকটা আমরা অ্যাড করে দিতে পারি, এনার্জি stored in magnetic field and electric field, ঠিক আছে। The Poynting theorem states that the net power flowing out of a given volume V is equal to the time rate of decrease in energy stored in magnetic field and electric field within the volume minus conducting losses। তাহলে ঠিক এই যে ফর্মুলাটা যেটা আমাদের ছিল, এই ফর্মুলাটাকেই আমরা ওখানে লিখছি আর কি, ঠিক আছে না, এটাই পয়েন্টিং থিওরাম। পয়েন্টিং থিওরামটা বোঝা গেছে? এই যে এখানে সুন্দর একটা চিত্র দেওয়া আছে, চিত্রটাতে দেখা যাচ্ছে যে একটা ভলিউম নিছে, যেটাতে ওহমিক লস দেখাইছে, স্টোরড এনার্জি, ইলেকট্রিক এনার্জি স্টোর দেখাইছে, ম্যাগনেটিক এনার্জি দেখাইছে সুন্দর করে, খুবই সুন্দর, এবং টোটাল পাওয়ার আউট হচ্ছে, একদম পুরো জিনিসটা আসলে ব্যাখ্যা করতেছে পয়েন্টিং থিওরামটাকে, পুরো চিত্রটা। তো আমরা তো এখানে অঙ্ক নিয়ে আসছিলাম একটা অঙ্ক করার জন্য, যে এই অঙ্কটা করলে আর কি মোটামুটি আমাদের জিনিসগুলো ক্লিয়ার হইতো। তো আমরা কি অঙ্কটা করব?
ঠিক আছে, আমরা আমরা অঙ্কটা করি, কারণ এই অঙ্কটা করলে আমরা আজকে যা পড়াশোনা করছি সেগুলোর একটা ওভারভিউ হয়ে যাবে। বলছে 1.8 গিগাহার্জ এর একটা ওয়েভ আছে, তাহলে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা দেওয়া, মিউ আর দেওয়া, এপসাইলন আর দেওয়া, গামা দেওয়া। তো ইটা কিভাবে আছে সেটাও দেওয়া আছে। ই হচ্ছে 0.10 e⁻ আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা জেড এস ডিরেকশন। ঠিক আছে, এটাও সুন্দর করে দেওয়া দেওয়া আছে। সরি, এটা প্রথম প্রশ্ন, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট বের করো, অর্থাৎ আলফার মান বের করো। তো যা বোঝা যাচ্ছে এটা হচ্ছে লসি মিডিয়াম। কেন? কারণ যেহেতু এখানে গামার ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এপসাইলন আর আছে, মিউ আর আছে, তাহলে এটা একটা লসি মিডিয়াম। তো লসি মিডিয়ামের ক্ষেত্রে আলফার যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে হবে। লসি মিডিয়ামের ক্ষেত্রে আলফার সূত্রটা একটু বড় ছিল আর কি, এটা ছিল। এই সূত্রটাতে মানগুলা ইনক্লুড দিলেই হয়ে যাবে। এখানে মি কত? মি হচ্ছে মিউ নট ইন্টু এপসাইলন মিউ আর। আমি অঙ্কটা করবো না অবশ্যই। এপসাইলন হচ্ছে এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। ঠিক আছে, আর ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হবে 2 পাই এফ। এফ এর ভ্যালু ওখানে দেওয়া আছে। সো এগুলো এখানে বসাই দিলে মানে মানটা বসাই দিলে আমরা আলফা ভ্যালু পাই যাব। ঠিক আছে, আলফা ভ্যালু পাই যাব। তো এটা গেল। তারপর এবং এটার এককটা নেপিয়ার পার মিটারে আসবে। 2 নম্বরটা করি, প্রপাগেশন কনস্ট্যান্ট বিটা। অবশ্যই। হুম, না, আমি এত কিছু করবো কেন? আচ্ছা, অবশ্যই মিলাবি, সমস্যা নেই। বিটাটা কত হবে? বিটাটা ওই একই। আচ্ছা, আমি এই সূত্রটা কেন ফেলছি, কারণ আমি জানি এটা কি, এটা হচ্ছে লসি মিডিয়াম, এবং এটা জেনারেল একটা সূত্র। এটা আমি ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে এটা বসাই দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। এবার বিটার ভ্যালুতে কি আসবে? বিটার ভ্যালুতে খালি জাস্ট এখানে যেটা হবে, বিটার ভ্যালুতে এই যে আলফাটার জায়গায় মানে আলফা -1 দিছি না, সূত্রটাতে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। +1 বিটার। 3 নম্বর, 3 নম্বরটা কি? ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ইটা। এই লসি মিডিয়ামের ক্ষেত্রে ইটার যে সূত্রটা সেটা কি ছিল? ইটার সূত্রটা কি ছিল মনে আছে? ভুলে গেছি ভাই। আচ্ছা, তাহলে এটা সূত্র ছিল জে ওমেগা মিউ গামা প্লাস জে ওমেগা এপসাইলন ওমেগা। এটা এটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তারপর কি আছে? 4, ফেজ ভেলোসিটি ভিপি। এটা ওমেগা বাই বিটা। ওমেগার ভ্যালু জানি, বিটার ভ্যালু বের করছি 2 নম্বরে। তারপর স্কিন ইফেক্ট 5, স্কিন ইফেক্ট ডেল। ডেলের সূত্রটা কি? ডেলের সূত্রটা হচ্ছে 1/√পাই এফ মিউ সিগমা। সবই মান দেওয়া আছে, বসাইলেই হয়ে যাচ্ছে। তারপর 6, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে ল্যামডার ভ্যালু বের করতে বলছে। তো ল্যামডা আমরা কি জানি? ল্যামডার ভ্যালু কিভাবে বের করে? ল্যামডা হচ্ছে 2 পাই বাই বিটা। কারণ আমি এটা বোধহয় বলছিলাম শুরুতে যে বিটা সমান আসলে 2 পাই বাই ল্যামডা। মানে ওই যে কে টা যে ছিল প্রথম ক্লাসে, আমি কে বলছিলাম, কে ফেজ কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই বাই বিটা। বিটার ভ্যালু আমরা বের করে ফেলছি। তারপর হচ্ছে কি বলছে? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটা বের করো। তো ম্যাগনেটিক ফিল্ডটা বের করা কোনো ব্যাপার? ম্যাগনেটিক ফিল্ডটা সিম্পলি কি আসবে? এটা না, এইচ ইজ ইকুয়াল টু ই নট, ইটার ভ্যালু e⁻−আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা জেড। এটা থিটা ইটা বিয়োগ করতে হবে। এখন থিটা ইটা বের করতে পারবো না, এই যে ইটার ভ্যালু তো বের করতে পারছি, যে সরি এখানে ভ্যালুটা বের করতে হবে, সরি এখানে তাহলে আমরা দাঁড়া ভ্যালুর সূত্রটা এই যে এটা, এই ক্ষেত্রে এটার যে ভ্যালুটা আসবে সেই সূত্রটা কত ছিল? সূত্রটা তো আমারও মনে নাই, সূত্রটা কত ছিল? আহ সূত্রটা ছিল তোর হচ্ছে ইটা বের করার সূত্রটা কত ছিল?
তো এখান থেকে বের করতে পারবি অ্যাকচুয়ালি। আর আরেকটা সহজ করে দিই। সহজটা কি, যে ওমেগা আগের যে সূত্রটা আছে ওটাই বসাই দিই। এটা বসাবি ক্যালকুলেটরে, যদি এটা বসাইস তাহলে অবশ্য রুট আছে, তো ফের আবার ক্যালকুলেটরে মান আসবে না। তাহলে দাঁড়া, আমি সূত্রটা একটু পারবি, সূত্রটা খুঁজে বের করতে পারবি? এখানে জাস্ট ইটার ভ্যালু, এখানে ইটা, হ্যাঁ, এই ক্লাসে পড়াইছি, ইটার ভ্যালুটার সূত্রটা বসাইতে হবে, এখানে থিটা ইটা বের করতে হবে। তাহলে এখানে ইটার ভ্যালুটা বসাবি, এখানে থিটা এন এর ভ্যালু বসাবি, থিটা ইটার ভ্যালু বসাবি, তাহলে আমাদের এইচ বের হয়ে যাবে। তারপর হচ্ছে এভারেজ পাওয়ার ডেন্সিটি। এভারেজ পাওয়ার ডেন্সিটি মানে 3 নম্বর লাস্টে যেটা 8 নম্বরটা, এভারেজ পাওয়ার ডেন্সিটি মানে পি এভারেজ। পি এভারেজ কত আমরা বলছিলাম, সূত্রটা করলাম ই নট স্কোয়ার, ই নট এর ভ্যালু এখানে 0.1 ডিভাইড বাই 2 ইটা। তাহলে এই ইটার ভ্যালুটা লাগতেছে 2 ইটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, সরি 2 আলফা জেড, 2 আলফা জেড কস থিটা ইটা। তার মানে এখানে কি কি লাগতেছে তোর, ডিরেকশনটা হচ্ছে কি হবে, ডিরেকশনটা হবে তোর এ কে লিখে দে, সমস্যা নেই, এ কে লিখলে হবে। এখানে থিটা ইটার ভ্যালু লাগবে তোকে, থিটা ইটার ভ্যালু তোর বের করতে হবে সূত্র দিয়ে। আর হচ্ছে তোর কি লাগবে, ই টু দি পাওয়ার মাইনাস 2 আলফা, আলফার ভ্যালু জানা লাগবে, আলফার ভ্যালু এখানে বের করে ফেলছিস, আর এই যে ইটার ভ্যালু বের করা লাগবে, তাইলে হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এই থিটা ইটার ভ্যালুটা জাস্ট আমি একবার বলে দিই, থিটা ইটার ভ্যালুটা ছিল হাফ অফ থিটা। থিটাটা কিভাবে, হাফ অফ থিটা হচ্ছে লস টেনজেন্টের থিটাটা, টেন থিটা। তো লস টেনজেন্ট আমরা যেটা জানি, লস টেনজেন্টের ভ্যালুটা হচ্ছে গামা বাই ওমেগা এপসাইলন। তো এই সব কিছু তোর জানা আছে, এখান থেকে থিটার ভ্যালুটা বের করতে পারবি, এখান থেকে আবার থিটা ইটার ভ্যালুটা বের হয়ে যাবে। আর ইটার যে ভ্যালুটা, সেটা ডিরেক্ট সূত্র আছে একটা, সূত্রটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। সূত্রটা হচ্ছে, তার আমি দেখে বলতেছি, সূত্রটা আমি বলি, সূত্রটা কই গেল, এই যে ইটার ভ্যালুটা কই রে, আহ এখানেও তো দেওয়া নেই। আচ্ছা, ইটার ভ্যালুটা আমি গত দিনে আমি বের করে দিছিলাম, গত দিনে বের করা আছে, তো এই সূত্রটা দিলেই ইটার ভ্যালুটা মানে ইটা যে ভ্যালুটা এটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডান। হুম, তাহলে এই অঙ্কটা একটা পারফেক্ট একটা অঙ্ক, যেখানে সবগুলাই আছে। সো এই অঙ্কটা দিয়ে আসলে, তাহলে এই অঙ্কটার মতো আরো হাজারটা অঙ্ক তৈরি করা যাবে এই সূত্রগুলো দিয়ে, তাই না? তো সেগুলো আর কি প্র্যাকটিস করতে হবে। তো নেক্সট ডেটে আমরা সেটাই করব, নেক্সট ডেটে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে আসবি। তাহলে নেক্সট ডেটে আমরা ম্যাথ করবো, অ্যাকচুয়ালি ম্যাথ করব, আর হচ্ছে কিছু একটা টপিক আছে ওইটা টপিক করবো। ঠিক আছে, আজকে এখান থেকে